সাউন্ড নাই, সাউন্ড সবাই লিখতে, সাউন্ড হচ্ছে না। এখন শুনতে পাচ্ছেন কিনা? এখন শুনতে পাচ্ছেন কি? জি, আমি ভালো আছি, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। জি, লাস্ট ক্লাসে কি কি পড়িয়েছিলাম? একজন একটু হাত উঠান যারা রেগুলার ক্লাস করেছেন। সর্বশেষ ক্লাসে কি কি পড়িয়েছিলাম? আমি ভালো আছি। সুমাইয়া, সুমি, হাত উঠান। সীমা, কথা বলুন। মিউট, কথা বলেন, নিজেকে মিউট করেন, মিউট করে কথা বলুন। সীমা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। একজনে লিখছেন এক যুগ পরে আপনার ক্লাস পেয়েছি, কে গো? তানিয়া আক্তার, এক যুগ। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। এইটা একটু সাউন্ডটা বাড়াই দেন, বোঝা যায় না। স্যার ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি, বলুন। স্যার আমাদের আজকে রবীন্দ্রনাথটা পড়াই দিতে চাইছিলেন। রবীন্দ্রনাথ পড়াই দিতে চাইছিলাম, বাকি আছে। তার জি মানে স্যার আজকে বাকি আপনাদের আছে। লাস্ট ক্লাস। আপনাদের আজকে মনির কি ক্লাস বলছিলেন? বিদ্যাবাড়ির ইতিহাসে বাংলার লাস্ট ক্লাস হচ্ছে আজকে। এতদিন ক্লাসই হয়নি। ওকে, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা আজকে শুরু করবো বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ কিছু সাহিত্যিক, এবং হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা সাহিত্যের বিখ্যাত কিছু উপন্যাস। মিউট করে নেন। আজকের স্লাইডে আজকের স্লাইডে তেমন কিছু পড়ানোর নাই। আজকের স্লাইডে বিখ্যাত উপন্যাস, বিখ্যাত নাটক, এগুলো নিজেরা পড়বেন। আর আজকে এই জন্য রবীন্দ্রনাথ বাকি রেখেছিলাম যে আজকের স্লাইডে আমরা এটাকে দুইটা অ্যাডজাস্ট করে নেব। হ্যাঁ, সুমাইয়ার সময় একটু কথা বলুন। ওই হাত উঠেছিল তো মাত্র। হ্যাঁ, এটা সুমাইয়া, সুমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন স্যার? জি, ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। স্যার আজকে তো রবীন্দ্রনাথ নেওয়ার কথা ছিল, কাজী নজরুল ইসলাম সেদিন শেষ হয়ে গেছে। আচ্ছা, আজকে রবীন্দ্রনাথ পড়াবো, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আসুন, আজকে আপনাদের বাংলা সাহিত্যের ব্যাকরণের সবগুলোর লাস্ট ক্লাস, সর্বশেষ ক্লাস। আজকের পরে বিদ্যাবাড়িতে আর অফিসিয়ালি কোনো ক্লাসে দেখা হবে না, আনঅফিসিয়ালি অনেক স্যার ক্লাস। তাহলে সকাল ক্লাস দুই একটা নেন, নিয়ে আপনি আসেন, আপনার ক্লাসটা অনেক ভালো লাগে। থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ। আসুন, আজকে আমরা স্যার পড়বো। পদ প্রকরণ কিন্তু বাকি আছে, এটা মনে রাখেন। কেন পদ প্রকরণ বাকি থাকে কেন? পদ প্রকরণ ওই দিন আনোয়ার স্যার শেষ করতে পারছিল না, তখন তো আপনি নিতেন না, তখন আনোয়ার স্যার নিত। এটা সার্ভিস সেন্টারে জানাবেন যে বাকি আছে, এটা যদি সার্ভিস সেন্টার। আমাদের বলে কোনো লাভ হয় না, ওরা ফোন রিসিভ করে না, আর বললে পারে কোনো রেসপন্স করে না। আপনি হ্যাঁ, একটু বলে দেন না আমি স্যার। কি করতে পারি? আচ্ছা ঠিক আছে, আপনাদের পক্ষ থেকে আমিও জানাবো যে পদ প্রকরণ হয়নি, একটু লিখে রাখো। আচ্ছা, কোন বেচ আপনি? যমুনা ব্যাস 3। যমুনা 3, পদ পড়ানো হয়নি। একজন লিখছেন রজনী রুমি। রজনী, আপনাদের লিখছেন সমাস পড়ানো হয়নি, এরকম কেন? রজনী সুমি, সমাস কি পড়ানো হয় নাই? পদ প্রকরণের বিষয়টা মাথায় রাখলাম, ওদেরকে বলবো যে পদ প্রকরণ বিষয়টা দেওয়ার জন্য। সমাস বাকি আছে, কোন বেচে সমাস বাকি আছে? আমি তো সমাস বাকি রাখার কথা না, আমি ক্লাস নিলে তো সমাস বাকি রাখি না। সমাস সবার আগে ধরি সমাজকে, কারণ সমাজ থেকে প্রশ্ন আসবেই, পদ থেকে প্রশ্ন আসবেই, যেটা গুরুত্বপূর্ণ আমি সেটা পড়াবোই। প্রয়োজনে শর্টকাট দু চারটা টপিক ছেড়ে দেই। কেন সমাস হয়নি? একজন একটু বলবেন সমাসটা কেন হয়নি? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার সমাস হয়নি, ওই দিন আপনার ওই যে লাইভ ক্লাস ছিল তো ফেসবুক ইয়েতে, ওই জন্য আর কি আমাদের সমাজটা নেওয়া হয় নাই, ওখানে তো বলছিলেন যে লাইভ ওখানে। ক্লাসেই তো সমাস ছিল। স্যার তবু আমরা ভালো করে করতে পারিনি, আমাদের তো স্যার আমাদের এক্সট্রা ক্লাস যেটা সেটা আমরা পাইনি, ওখানে তো সবার মাঝে করেছি, যার কারণে আচ্ছা, এটা আমাদের সার্ভিস অতটা সেন্টারে ক্লিয়ার জানাবেন, হয়নি। এটা সার্ভিস সেন্টারে জানাবেন, সার্ভিস সেন্টার ডিসিশন নেবে। ওকে, তাহলে আমরা শুরু করতে যাচ্ছি। একটু আমরা দেখবো এই লেকচার শিটে কি আছে, এরপরে রবীন্দ্রনাথে যাচ্ছি। বিখ্যাত উপন্যাস কাজী ইমদাদুল হক। কাজী ইমদাদুল হকের বেশ কয়েকটা বিখ্যাত উপন্যাস আছে। কাজী ইমদাদুল হক, তার মধ্যে হচ্ছে আব্দুল্লাহ নামে একটা উপন্যাস আছে। ধর্মীয় গোঁড়ামি ও কুসংস্কারে আচ্ছন্ন তৎকালীন মুসলিম মধ্যবিত্ত সমাজে এক কুসংস্কার মুক্ত যুবকের লড়াইয়ের চিত্র। এটা হচ্ছে আব্দুল্লাহ। মানে আমাদের সমাজে দেখবেন এখনো অনেক ধর্মীয় কুসংস্কার আছে। কি ধর্মীয় কুসংস্কার? সাপোজ ধরেন একটা মেয়ে প্রেগনেন্ট হলো, তাকে এই করা যাবে না, সেই করা যাবে না, হ্যাঁ, এটা হলে এটা হবে, সেটা হলে সেটা হবে। অথবা ওই যে মেয়েদের বিয়ের আগে বিয়ের পরে এই সেই 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 তাবিজ ঝোলাতে হবে 3টা 4টা 5টা,
এটা করতে হবে, সেটা করতে হবে, জিনের ভূত, আসরের ভূত, অমুকের ভূত, তমুকের ভূত, ভূতের ভয়, জিনের ভয়, এরকম অনেক কিছু আছে। এই জাতীয় বিষয় কিছু কুসংস্কার আছে সমাজের মধ্যে। এই কুসংস্কার মুক্ত একটা যুবক ছিল। এই যুবকের যে চরিত্র, এই চরিত্রটাকে ফুটিয়ে তুলছেন। এই সমাজে এই ছেলেকে কেউ দেখতে পারে না, এই আব্দুল্লাহ ছেলেটাকে কেউ দেখতে পারে না। 1933 সালে কাজী ইমদাদুল হকের বিখ্যাত উপন্যাস, এইটা একটা বিখ্যাত উপন্যাস। ধর্মীয় গোঁড়ামি ও কুসংস্কার আচ্ছন্ন তৎকালীন মুসলিম মধ্যবিত্ত সমাজে এক কুসংস্কার মুক্ত ছেলের প্রতিচিত্র। দেখুন, এটা মাঝে মাঝে আমাদের বিভিন্ন সমাজে হয়। লাল সালু উপন্যাসে এরকম একটা চরিত্র আছে। কেউ বলতে পারবেন কোন চরিত্র? আক্কাস। আক্কাসে সে কি করলো, মসজিদের বিপরীতে একটা স্কুল ঘর প্রতিষ্ঠা করতে চাইলো। তখন মসজিদ তারে লাস্টে সবার সামনে ডেকে নিয়ে তাকে অপমান করে, এই বেটা, তুমি না মুসলমানের ছেলে, তোমার মুখে দাড়ি কই? কেন দাড়ি না থাকলে কি একবারে একবারে কবিরা না, তুমি যে পীর, তুমি যে ভণ্ড পীর, তুমি যে ভণ্ড পীর, তোমার তো লম্বা দাড়ি আছে, দাড়ি নিলেই তুমি বেহেশতে চলে যাবা। আমি দাড়িকে ছোট করছি না, দাড়ি রাখা অবশ্যই ভালো, অবশ্যই অবশ্যই রাখতে হবে, দাড়ি রাখা ভালো। কিন্তু যে ছেলেটা দাড়ি রাখিয়া মদ খায়, গাঞ্জা খায়, ওর কি খবর? তাহলে এই ছেলেটা দাড়ি রাখে নাই, তাকে খুঁচা দিয়ে ছোট করে দিল, তুমি না মুসলমানের ছেলে, তোমার মুখে দাড়ি কই? এই টাইপের যে কিছু বিষয় আছে। আমার তো দাড়ি রাখার চাইতে আমার বড় দরকার আমি হালাল চরিত্রের অধিকারী কিনা, আমি পুত পবিত্র চরিত্রের অধিকারী কিনা। আমি বিয়ে করছি, আমার দাড়ি আছে, আমি আর 4টা পরকীয়া করি, এখন আমাদের এই দাড়ির কোনো মূল্য নাই। তার চেয়ে বরং এই দাড়ি ছাড়া ছেলেটা যে নিজের ইমানকে ধরে রাখছে, চরিত্রকে ধরে রেখেছে, সে আমার চেয়ে ভালো, আমি দাড়িওয়ালার চাইতে। আমি পাঞ্জাবি পরে চুরি করি, ডাকাতি করি, মানুষের সাথে ব্যভিচার করি, আমার চেয়ে যে ছেলেটা এটা করে না দাড়ি ছাড়া, সে আমার চেয়ে 1000 গুণ ভালো। হ্যাঁ, দাড়ি রাখা খারাপ না, দাড়ি রাখা ধর্মীয় বিষয়, রাখতে হবে, তবে ওর চেয়ে ওইটা ভালো। এই যে কুসংস্কার সমাজের মধ্যে, এই কুসংস্কার মুক্ত সমাজের জন্য চেষ্টা করেছিল আব্দুল্লাহ। এটাকে নিয়ে একটা উপন্যাস রচনা করেছিলেন কাজী ইমদাদুল হক। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তিনি রচনা করেছেন হাসুলি বাকের উপকথা। বিখ্যাত একটা চরিত্র, একটি কালো মেয়ের কথা, মুক্তিযুদ্ধ ভিত্তিক, এটা রিসেন্ট বিসিএস এ আসছে। কালো মেয়ের কথা। ত্রয়ী উপন্যাস মানে হচ্ছে একই সাথে একই ধারায় 3টা উপন্যাস, তাকে বলে ত্রয়ী। যেমন বঙ্কিমচন্দ্রের হচ্ছে আনন্দমঠ আদেশী, আনন্দমঠ, দেবী চৌধুরানী, সীতারাম, আদেশী, বঙ্কিমের ত্রয়ী উপন্যাস। আর এখানে ত্রয়ী উপন্যাস হচ্ছে গণদেবতা, ধাত্রী দেবতা, পঞ্চগ্রাম। ওনার অনেকগুলো উপন্যাস আছে, তার মধ্যে হচ্ছে গুরুত্বপূর্ণ হচ্ছে কি অরণ্য বহ্নি, একটি কালো মেয়ের কথা বিসিএস এর আসছে। হাসুলি বাকের উপকথা, এটাও বিসিএস এ এসেছে। অরণ্য বহ্নি বিসিএস এ এসেছে। রুমি লিখছেন প্রাচীন যুগে আর মধ্যযুগ বাকি আছে। রুমি কোন বেচ, কমেন্টে লিখুন। রুমি প্রাচীন আর মধ্যযুগ তো আমি মনে হয় আলোচনা করেছিলাম, আমি জানি না কোন পর্যন্ত হয়েছিল, কেন বাকি? এত টপিকস বাকি থাকলে আমরা শেষ করবো কেমনে আজকে? এরপরে যাবেন মোহাম্মদ নজিবুর রহমান, উনি ওনার একমাত্র উপন্যাসের নাম হচ্ছে আনোয়ারা। গুরুত্বপূর্ণ একটা উপন্যাস। 1914 সালে, যেই সালে প্রমোদ চৌধুরী পত্রিকা প্রকাশ করেছিলেন। কি প্রমোদ চৌধুরীর বিখ্যাত একটা পত্রিকা ছিল, চলিত রীতি নিয়ে লেখা, সবুজ পত্র, এই একই সালে লেখা। গ্রামীণ জীবনের পটভূমিকায় রচিত এই উপন্যাসে বাঙালি মুসলমান সম্প্রদায়ের পারিবারিক ও সামাজিক চিত্র ফুটে উঠেছে। তার আরেকটা বিষয় হচ্ছে প্রেমের সমাধি। নজিবুর রহমান, প্রেমের সমাধি। আপনি ইউটিউবে সমাজের ক্লাস নিয়েছিলেন, বুঝানোর সময় বুঝি কিন্তু প্রশ্ন দেখে উত্তর করতে পারি না, এটা কেমন কথা? আলপনা, বুঝানোর সময় বুঝেন, বুঝানোর সময় বুঝেন, এরপরে বুঝেন না, এটার মানে কি? আমার হাতে কি তখন জাদু টাদু মন্ত্রতন্ত্র আছে যে জাদু সু বলে আমি আপনাকে ধরাই দিলাম আর আপনি দেখে নিয়ে চলে গেলেন, একটু পরে আমিও চলে গেলাম, জাদু চলে গেল, বিষয়টা এরকম? আমি তো ওইখানে যেটা বুঝাই সেটা আটকাইবেন, ইউটিউবে গিয়ে আটকাই ধরে রাখবেন, ধরে রেখে আবার শুনবেন, আবার আটকাবেন, আবার পিছনে যাবেন, আবার আটকাবেন, তাহলে দেখবেন সবগুলো পারতেছেন। আচ্ছা, এখন আসুন সৈয়দ নজিবুর রহমান আনোয়ারা এবং হচ্ছে প্রেমের সমাধি। হুমায়ুন কবির, হুমায়ুন কবিরের পদে হচ্ছে নদী ও নারী। হুমায়ুন কবির, হুমায়ুন আজাদ না কিন্তু। রশিদ করিম হচ্ছে উত্তম পুরুষ। বেনের মেয়ে হরপ্রসাদ শাস্ত্রী। এটা আছে বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে, হ্যাঁ আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে, এই জ্যোৎস্না না, বেদের মেয়ে নামে বেদের মেয়ে। এখানে আসুন, বেদের মেয়ে লিখছেন পল্লী কবি জসীমউদ্দিন, আর বেনের মেয়ে লিখছেন হচ্ছেন পল্লী কবি না, বেনের মেয়ে লিখছেন হরপ্রসাদ শাস্ত্রী। চর্যাপদ যিনি আবিষ্কার করেছেন, চর্যাপদ যিনি আবিষ্কার করেছেন, ওনার বিখ্যাত উপন্যাস হচ্ছে বেনের মেয়ে, বেনে। আর বেদের মেয়ে নাটক রচনা করেছেন বেদের মেয়ে, পদ্মা পার, বাসি, হ্যাঁ এটা হচ্ছে কি পল্লী কবি জসীমউদ্দিন। আর ইলিয়াস কাঞ্চনের বিখ্যাত একটা কি আছে মুভি, নাটক, কি বেদের মেয়ে জ্যোৎস্না। আচ্ছা, এখন আসুন এরপরে যাবেন হচ্ছে রাজিয়া খান। কান লিখছে এখানে, এটা হবে খয়াকার খা দন্তন্য খান। বটতলার উপন্যাস রাজিয়া খান। অভিজিৎ সেন, উহু চন্ডালের হার।
এরপরে আসুন, মাহমুদুল হক, জীবন আমার বোন, কালু বরফ, দুইটাই বিসিএস এর প্রশ্ন। একটা হচ্ছে 47 সালের দেশ বিভাগ ভিত্তিক, 47 সালের দেশ বিভাগ ভিত্তিক নাটক, হ্যাঁ বেদের মেয়ে, এটা একটা হচ্ছে নাটক। মধুমালা, বেদের মেয়ে, পল্লীবধূ, গ্রামের মায়া, হ্যাঁ পদ্মা পার, বাঁশি বাজাই, এই কয়টা নাটক রচনা করেছেন পল্লী কবি জসীমউদ্দিন। এটা আমাদের বেদের মেয়ে আছে। মধুমালা নামে একটা নাটক আছে, নজরুলেও লিখছেন, আবার কে লিখছেন, জসীমউদ্দিনও লিখছেন। তাহলে এই কালু বরফ এবং জীবন আমার বোন দুইটাই আসছে কোথায়, রিসেন্ট বিসিএস আসছে, সো এইগুলো ইম্পর্টেন্ট। ইদানিং বিসিএস এ যে প্রশ্নগুলো গুলো আসতেছে আপনাদের জন্য সেটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই রবীন্দ্রসঙ্গীত শোনাবেন, রবীন্দ্রসঙ্গীত তো আপনারা শোনাবেন, ওই দিনকে কে জানি বলছিলেন শোনাবেন, ওরা আছেন কিনা, রেডি থাকেন। বলছিলাম যে প্র্যাকটিস করে রাখবেন, পরের ক্লাসে জিজ্ঞাসা করবো। এরপরে যান, এই হচ্ছে আমার আলোচনা আজকের। তাহলে আজকের এই আলোচনা, বেনের মেয়ে উপন্যাসের রচয়িতাকে হরপ্রসাদ শাস্ত্রী, উত্তম পুরুষকে উত্তম পুরুষ রশিদ করিম, আনোয়ারা, আনোয়ার না আনোয়ারা, এটা একটা উপন্যাস, আকার হবে। তিতাস একটি নদীর নাম, অদ্বৈত মল্ল বর্মন, তিতাস একটি নদীর নাম, আমরা ইন্টারমিডিয়েটে থাকতে পড়েছি। আর এখন আমরা পড়াই হচ্ছে সিরাজউদ্দৌলা আর লাল সালু, সিরাজউদ্দৌলা লাল সালু। আমি যখন আমার কলেজে এই লাল সালুটা পড়াই, আমি যখন আমার কলেজে লাল সালু পড়াই, বিশাল বড় ওই যে মাল্টিমিডিয়া প্রজেক্টর আছে, প্রজেক্টরে ছেড়ে দিই, পোলাপান মনে হচ্ছে যে আমরা মুভি দেখতে সিনেমা হলে চলে আসছি। এই এখানে বিশাল মুভি চলছে, এরপর 10-15 মিনিট মুভি শোনাই, শোনানোর পর যেটা করি, স্টপ করে ধরি, বই ধরো, এখন একজনে পড়ো, অথবা আমি পড়ছি বলে দিচ্ছি, আবার বলছি আবার বলে দিচ্ছি। তখন 40 মিনিটের ক্লাস পোলাপান 2 ঘন্টাতেও বের হয় না, পোলাপান 2 ঘন্টাতেও বের হয় না। পোলাপান মনে করে যে সারাদিন সিনেমা দেখাইতে পারলে তো ভালোই, মানে স্কুলে এসে যদি, কলেজে এসে যদি সিনেমা হলে ফিল পাই, কে যেতে চাই। এই সুবাদে আরেকটা কাজ করি, এখন ইন্টারমিডিয়েটে পাঠ্য শুধুমাত্র কি, বিদ্রোহী কবিতা, দ্বারা বিদ্রোহী পড়বে নজরুল, এর আগে মুখস্থ করাই কান্ডারি হুঁশিয়ার, এরপরে পরে আনন্দময়ীর আগমনে, যেই কবিতার জন্য নজরুল জেল খেটেছিলেন, এরপরে আরো কয়েকটা কবিতা পড়াই, এখন আর বললাম না এখানে। রণসঙ্গীত, পোলাপান এমনি কিচ্ছু পারে না, পড়ালেখা করলে পারে না, যখন ওই যে বক্সে বাজে তখন সবাই ধুমায়ার মুখস্থ করা শুরু, 5টা লাইন 5 বার করে বাজাইলে পোলাপান এমনি মুখস্থ করে। এখন আসুন, কৌশিক যে পাল কি বলতে চাই দেখেন তো। এটা হচ্ছে একটা উপন্যাস, অদ্বৈত মল্ল বর্মনের তিতাস একটি উপন্যাস। নাটক মদ্রার্জন হচ্ছে বাংলা ভাষায় রচিত প্রথম মৌলিক নাটক, এটা একটা কমেডি নাটক, কিন্তু এটা সার্থক না। কীর্তিবিলাস বাংলা ভাষায় রচিত প্রথম বিয়ে আসসালামু আলাইকুম স্যার। নাটক। ওয়ালাইকুম সালাম, বলুন বলুন। স্যার ভালো আছেন? জি বলুন। হ্যাঁ স্যার, আজকে স্যার ক্লাসটা যে শুরু হয়েছে আমরা তো স্যার জানিও না, কেন? আমাদেরকে কোনো নোটিশও দেওয়া হয় না, কিন্তু আমাদের রুটিনে ছিল 4 তারিখে ক্লাস আছে। তাহলে আপনি কেমনে ঢুকলেন? এখন আমি একটু আগে সার্ভিস টিমে ফোন দিছি, তখন আমাদের তারপরে যে 2 মিনিট হয় নাই, আমাদের গ্রুপে আর কি দিয়ে দিছে, মানে জুম লিংকটা, তো ওখান থেকে আর কি সরাসরি ধরলাম, কোনো পাসওয়ার্ড ছাড়া আর কি, আইডি পাসওয়ার্ড ছাড়া। আপনারা এখানে অনেকগুলো বিস, 14-15টা বিস, প্রাইমারি, বুলেট, মেঘনা, লাইভ 4, 5, 6, এক্সট্রা কেয়ার 1, 2, 3, বুলেট, যমুনা 4, 5, 6, 7, এক্সট্রা কেয়ার 1, 2, 3, বুলেট কেয়ার 4, অনেকগুলো বিস। জি স্যার, আমরা মেঘ মেঘনা বুলেট 4-এ আছি, তো আমাদের স্যার কোনো আর কি দেয়া হয় নাই, তাই আর কি আমি যে প্রশ্ন করছি, মানে মেসেজ দিয়েছিলাম আপনাকে যে ক্লাস কখন শুরু হয়েছে। আমাকে মেসেজ দিলে আপনি কেমনে পাবেন? আমি কি মেসেজ নিয়ে বসছি? হ্যাঁ, আমার তো মেসেজ দেখা শুধু, আমি মেসেজ দেখবো রাত 11টার পরে, 11টায় ক্লাস শেষ হলে, তখন আমার ব্যক্তিগত জীবন, এর মাঝখানে কোনো ব্যক্তিগত জীবন নাই। এখন আমি বিদ্যে বাড়িতে আসছি, বিদ্যে বাড়িতে, মানে আমার চাকরি আজকে এতক্ষণ বিদ্যে বাড়িতে শেষ, এর বাইরে আমার কোনো ধরনের কোনো যোগাযোগ নাই আমার সাথে। আচ্ছা, এরপরে আসুন, বসুন, এখন ক্লাস করুন। আর যত অভিযোগ অনযোগ সব সার্ভিস সেন্টারে জানাবেন, আমার কাছে অভিযোগ অনযোগ করে কোনো লাভ নেই। এখন মনোযোগ দিয়ে ক্লাস করুন। হ্যাঁ, কৌশিক জয়পাল। এখন আসুন, আব্দুল্লাহ আল মামুন রচনা করেছেন সুবচন জি নির্বাসনে, স্যার। আনিস চৌধুরী মানচিত্র, মামুনুর রশিদ এখনো বেটা যাবে, কি লিখছে, লিখছে কি, বুড়া কদম আলী, ইবলিস রে তো চিনেন, ইবলিস রে চিনেন তো, সিরাজউদ্দৌলা, বর্তমান ইন্টারমিডিয়েটে এটা পাঠ্য, এটা মাঝে মাঝে আমি ক্লাসে প্রজেক্টরে চালাই, যে দেখো নাটক দেখো। আচ্ছা, এখন আসুন, মহাকবি আলাউল নামে রচনা করেছেন একটা, এগুলো হচ্ছে নিজেরা মুখস্থ করবেন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, বদ্রার্জুন প্রথম নাটক। এরপরে সুবচন নির্বাসনে আব্দুল্লাহ আল মামুন, মানচিত্র চানিস চৌধুরী, একজন প্রখ্যাত নাট্যকারের নাম হচ্ছে মামুনুর রশিদ। আচ্ছা, সৈয়দ আব্দুল মান্নান সৈয়দ, উনি নাট্যকার না, শহীদুল্লাহ কায়সার উনি ঔপন্যাসিক। জানিয়ে তো কোনো প্রতিকার নেই স্যার, আমি কি করতে পারি বলুন? আমি একটু পরে আপনারা চাইলে সার্ভিস সেন্টারকে কাউরে ধইরা নিয়ে এসে, এই আসেন এদের সাথে কথা বলেন,
এটা করতে পারবো। এখন আপনারা কি এটা চান? যদি চান তাহলে কমেন্টে লিখেন, আমি সার্ভিস সেন্টারে একজনকে ধরে নিয়ে আসবো, আপনারা ওনাকে ইচ্ছা মতো বললেন। এখন আসুন, লিখছেন কি এখন বলেন এটা চান কিনা, সার্ভিস সেন্টারের কারোর সাথে কথা বলতে চান? রাশিদুল চান? হ্যাঁ, আমার আসলে হয়েছে কি স্যার, আমরা বাংলাতে তো এমনি একটু সমস্যা আছে আর কি, কি কি সমস্যা? এর জন্য আর কি। প্রখ্যাত আর বিখ্যাতের মধ্যে কোনো স্যার বাংলা পার্থক্য নেই। ব্যাকরণে আমার বলুন বলুন বলুন। আমাদের বাংলা ব্যাকরণে স্যার অনেক সমস্যা আছে, আমাদের গ্রুপের অনেকেরই বেশিরভাগেরই সমস্যা বাংলা ব্যাকরণে। কেন? তো ক্লাসের নোটিস নোটিস গুলা যদি আগে থাকতে যদি একটু করা হয় ভালোভাবে, তাহলে একটু সুবিধা হয়। কেন আপনাদেরকে যখন আমি আর পড়াইছি বিশেষ তখন করে কি স্যার বুঝেছিলেন? আপনার এই এই যে স্ক্রিন শেয়ার করছেন, স্ক্রিন শেয়ার করছেন কেন? হ্যাঁ, বুঝেন না, বুঝেন না, তাহলে স্ক্রিন শেয়ার করেন কেন বলেন তো? যেটা বুঝেন না সেটা করছেন কেন? যেখানে চাপ দিছিলেন সেখানে আবার চাপ দেন, তাহলে ঠিক হবে। কে এই কাজ করছেন? যেটা বুঝেন না সেটাতে যাবেন না। আচ্ছা, এটা সার্ভিস সেন্টারের সাথে কথা বলবেন। আজকের ক্লাস আমি শেষ করার চেষ্টা করছি। আজকের ক্লাসটা ও সরি, ভুলে গেছি, কেটে ফেললাম। খ্যাত মানে খ্যাতি অর্জন করে, এর আগে বি উপসর্গ দিলে হয় বিখ্যাত, আর প্র উপসর্গ বসালে হয় প্রখ্যাত। প্রখ্যাত আর বিখ্যাতের মধ্যে কোনো পার্থক্য নাই, একই জিনিস। বিখ্যাত, প্রখ্যাত, খ্যাত, তিনটা শব্দের অর্থ একটাই। সো আপনারা এটা ভাবা দরকার নেই যে অর্থ আলাদা। কমেন্টে বেশ কয়েকজনে এই প্রশ্ন করেছিলেন। কে লিখছেন? শম্পা দাস, ওরা কদম আলী, মামুনুর রশিদ। স্বাধীনতা আমার স্বাধীনতা, বকুলপুরের স্বাধীনতা, মমতাজউদ্দিন আহমেদ খালি, শুধু স্বাধীনতা তার লেখা। এরপরে আসুন, ইতিহাস বিষয়ক গ্রন্থ, এগুলো মুখস্থ করবেন। বাংলা সাহিত্যের ইতিহাস, গোপাল হালদার রচনা করছেন বাংলা সাহিত্যের রূপরেখা, গোপালের রূপ। অসিত বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের ইতিবৃত্ত। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা সাহিত্যের কথা, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কথা। এরপরে আসুন, সুকুমার সেন বাংলা সাহিত্যের কথা, সাহিত্যের ইতিহাস, সাহিত্যের কথা, সাহিত্যের ইতিহাস। কে কোনটা রচনা করেছেন মুখস্থ করবেন এইটা। এরপরে হচ্ছে এক্সক্রেশন, এক্সক্রেশন, এক্সক্রেশন। এরপরে আসুন, বাংলা সাহিত্যের ভাষা আন্দোলন ভিত্তিক নাটক। এই যে প্রথম যে নাটকটা দেখতে পাচ্ছেন, এটা রচনা করেছেন কে? কবর। এটা রচনা করেছেন আপনার হাতে। এতদিন আপনারা যারা ব্যাকরণের ক্লাস, আমার ক্লাস করেছেন, আমি যাদেরকে ব্যাকরণ পড়িয়েছিলাম, যাদের বেচে, কোন কোন বেচে পড়িয়েছি আমি জানি না, এখানে 14টা বেচ, আমি মনে হয় ম্যাক্সিমামে বেচেই ক্লাস নেয়নি। বিশেষ করে ব্যাকরণ, আমি সাহিত্যে ছাড় দিতে পারি, ব্যাকরণে ছাড় দেওয়ার লোক না। 1 ইঞ্চি ছাড় আমি ব্যাকরণে দেই না, কোনো ক্লাসে না। যতটুকু সম্ভব, যতক্ষণ সম্ভব সর্বোচ্চ বোঝানোর চেষ্টা করি। যে কোনো মূল্যে ব্যাকরণ বুঝতে হবে। যে যাদের বেঁচে ক্লাস নিয়েছে হয়তো ওনারা জানেন, ব্যাকরণ আমি 1 চুল ছাড় দেবো না, সাহিত্য 100% ছাড় দিয়ে দেবো। সাহিত্য গিয়ে মুখস্থ করলেই হয়, বুঝলে বুঝেন, না বুঝলে সমস্যা নেই। তো ব্যাকরণ আমি এই কাজ করি না, কোনো বেঁচে না। স্বেচ্ছায় স্বজ্ঞানে আমি কোনোদিন এই কাজ করি না। ম্যাগনাস হয়ে নিয়েছেন, খুব ভালো ছিল ক্লাসগুলো, থ্যাংক ইউ। মিতুল লিখছেন আমাদের 2-3টা নিয়েছেন। অনেকবার বলে আপনার ক্লাস পাইনি, এই তো ঝামেলা, এই জাতীয় সমস্যা হলে। আচ্ছা, আমি যেটাতে ব্যাকরণ নিয়েছি, সো ওই বিষয়গুলোতে আমি আপনাকে সর্বোচ্চ বোঝানোর চেষ্টা করেছি, সর্বোচ্চ বোঝানোর চেষ্টা করেছি। হ্যাঁ, ওনাদের একজন একটু কথা বলতে দিয়েন। এখন আসুন, উপন্যাস আর্তনাদ, আরেক ফাল্গুন হচ্ছে জহির রাইহান, আর্তনাদ রচনা করেছেন শওকত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলুন। স্যার আল্লাহর রহমতে ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, বলুন। স্যার ব্যাকরণ কোর্স যে একটা চালু করতে চাইছিলেন আপনি, সেটা কি খবর? হ্যাঁ, এটা চালু তো করতে চাচ্ছিলাম, কিন্তু আপনাদের তো প্রথম ধাপের পরীক্ষা 8 তারিখ, 8 তারিখের আগে শুরু করব না, 8 তারিখের পরে শুরু করব। 2 নম্বর বিষয়, আমার আমার 3টা ট্রেনিং অলরেডি আমার নামে অর্ডার হয়ে আছে। এই সরকারি চাকরি করলে এই একটা ঝামেলা, হুটহাট এটা সেটা সেটা, এটা একটা ঝামেলা। এই জন্য এটাকে পিছাতে হচ্ছে মনে হচ্ছে, যা বুঝতে পারতেছি। আহ, স্যার আমি দ্বিতীয় ধাপের পরীক্ষার্থী, সুযোগ কি পাবো শেখার? দ্বিতীয় ধাপে হলে আশা করে পারবেন। আমার 3টা ট্রেনিং এর অর্ডার আমার নামে অলরেডি হয়ে আছে। কোনটা কোন দিন দিয়ে দেবে আমি কিছু জানি না। আমি বাসার মধ্যে বলে রাখছি যে আমার ব্যাগ এন্ড ব্যাগেজ যা আছে সব গুছিয়ে রাখেন, যে কোনো সময় আমাকে উড়াল দেওয়া লাগবে, যে কোনো সময়। বাসার মধ্যে আমার ব্যাগ এন্ড ব্যাগেজ সব তল বিতল বা সব গুছিয়ে রাখছে, যে কোনো দিন আমার ট্রেনিং দিয়ে দিবে। হ্যাঁ, স্যার কয় মাসের ট্রেনিং হবে? না, এই যে আজকে ক্লাস শেষ করে আমি বাসায় যাব, বাসায় যাওয়ার পর যেটা হবে, আত্মীয় স্বজন যারা দেখার সবাই দেখে টেকে যাইবে 2 মাসের জন্য, 2 সপ্তাহের জন্য। এরপর বাপ আসবে, ভাই আসবে, বোন আসবে, শ্বশুর আসবে, শাশুড়ি আসবে, সবাই আসবে। কারণ কি, আমি আর 3 সপ্তাহ ওনাদেরকে এই মাসে আর সময় দিতে পারবো না, শেষ। জি এখন স্যার। আসুন, এখন দেখুন তাহলে আপনাদের। স্যার ওই কোর্সটা স্যার আপনার কাছে আমি করতে চাই, সেজন্য স্যার আমাকে স্মরণ করেন স্যার, আমি কিন্তু করবো স্যার।
আচ্ছা, এটা বিদ্যাবাড়ির পেজের সাথে যুক্ত থাকবেন। বিদ্যাবাড়ি পেজ আমি চেষ্টা করবো, আমি কোর্স রেডি করেছি, সব করেছে, কিন্তু এখন আমি তো নিজেই নাই, আমার তো চাকরি আগে বাঁচাতে হবে। এরপরে স্যার হচ্ছে দোয়া অন্য করে কিছু। আল্লাহ যেন আপনাকে দীর্ঘ হায়াত দান করে, আমরা যেন করতে পারি। দোয়া করবেন, জি স্যার। সবাই দোয়া করবেন। আচ্ছা, এখন আসুন, আমার তো স্যার কিসের কোর্স, এমনি কি বাংলা কোনো কোর্স? জি বলুন। স্যার বাংলার কি কোনো কোর্স চালু হচ্ছে নাকি? বাংলা বোর্ড বইয়ের উপর একটা কোর্স চালু হচ্ছে, জি। বাংলা বোর্ড স্যার বইয়ের উপর, এটা এটা আমি জি স্যার, স্যারকে তাহলে বলেছি, আমি স্যারকে স্যার বলেছি, আমিও স্যার স্যার যতটুকু যুক্ত সম্ভব হতে চাই। এমন এমন ভাবে এখানে আপনি পেমেন্টটা এমন ভাবে ধরবেন যেন অপামর আমার ছেলে মেয়ে যারা আছে, যারা আগে কোর্স করেছে, ওনাদের উপর যেন বার্ডেন না হয়। এমন না হয় যে আমি 200-500 টাকার জন্য কোর্স করতে পারছি না, এমন যেন না হয়। আমি স্যারকে এটা রিকোয়েস্ট করেছি, স্যার প্রয়োজন আমারে টাকা দিয়েন না, সমস্যা নেই। স্যার হাসছে, স্যার আমারে টাকা দেওয়া দরকার নেই, কিন্তু এই কোর্সটা আমি চাই যারা দ্বিতীয় তৃতীয় ধাপ অথবা প্রথম ধাপ পরীক্ষা দিয়ে দিবে, ওনাদের মধ্যে অনেকে আছে নিবন্ধন বা অন্য চাকরির জন্য লেগে তো থাকবে, এই ছেলেগুলো যেন ক্লাসটা রিপিট করতে পারে। আমি স্যারকে রিকোয়েস্ট করেছি যেন আপনাকে খুব বেশি বার্ডেন না করে, খুব বেশি বার্ডেন না করে। আমি বলছি স্যার প্রয়োজন এটা আমি ফ্রি করে দেবো, কিন্তু ফ্রি তো দিতে পারবে না, কারণ বিদ্যাবাড়ির তো একটা সিস্টেম আছে। সো আমি বলেছি যেন সব ছেলে মেয়ে করতে পারে এই ক্লাসগুলো, ওই কোর্সের ক্লাসগুলো সবগুলো আমিই নেব। কিন্তু আমি একটা ভয়ে আছি, স্যারকে বলেছি যে স্যার কোন দিন যে আমার নামে ট্রেনিং হয়ে বসে থাকে। অনেকগুলো ট্রেনিং অনেকদিন ধরে আটকায় রাখছি, ট্রেনিং হয়েছে ক্যান্সেল করেছি, আবার হয়েছে ক্যান্সেল করেছি, অথবা আমার ট্রেনিং অন্য স্যারকে পাঠিয়ে দিয়েছি। এখন এমন একটা পজিশনে হয়েছে, এটা যদি ক্যান্সেল করতে পারি তাহলে আলহামদুলিল্লাহ, না পারলে ওই ইলেকশন আছে, এখানে ট্রেনিং একটা নতুন কারিকুলাম শিক্ষা ব্যবস্থা, এটা একটা আরো কয়েকটা ধরনের ট্রেনিং, এই সেই বিভিন্ন কিছু, এই ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের ট্রেনিং, এটা ট্রেনিং, সেটা ট্রেনিং। চাকরি হইলে পরে বুঝবেন এটা। আমি চেষ্টা করছি, আমরা চেষ্টা করছি বিদ্যাবাড়ি, স্যার আমার জন্য পারতেছে না। আচ্ছা যাই হোক, স্যার আজকে বলুন। খুব ভালো স্যার ই করছেন স্যার। আমি আমি একটা কথা বলতে চাচ্ছি, আমি একটু লেটে তো জয়েন করলাম স্যার। আজকে তো আমাদের রবীন্দ্র নিয়ে কথা, মানে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে পড়ানোর কথা ছিল, এই সাহিত্য। 10 মিনিট মাত্র, কত বাজে? 25 বাজে, আর 5 মিনিট সময় নেব। এই লেকচার শিটে পড়ানোর কিছু নাই, এই জন্য আমি রবীন্দ্রনাথ আলাদা করে রেখে দিয়েছি। আর আমি যেগুলোতে রেগুলার ক্লাস নেই, ওইগুলোতে আমি রবীন্দ্রনাথ আর নজরুল দুইটা 2 দিনে পড়াই, কারণ এই লেকচার শিটে পড়ানোর কিছু নাই। এগুলো যদি আমি একটাও না বলি, তাও আপনি পড়তে পারবেন, মুখস্থ করতে হবে এগুলো। কে কোন স্যার কবিতা এটাই স্যার। লিখছে মুখস্থ করবেন। এরপরে কি আছে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। মাগো ওরা ভাষা আন্দোলন ভিত্তিক চলচ্চিত্র জীবন থেকে নেয়া, মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক কোনটা, উপন্যাস কোনটা, এটা মুখস্থ করবেন। আমি যতই পড়াই কোনো লাভ নেই। শেষ। এই হচ্ছে আমার লেকচার শিট, আজকের ক্লাস। এরপরে আসুন, এরপরে কি আছে? ছদ্মনাম উপাধি, সাহিত্যিকদের ছদ্মনাম আর উপাধি। খালি যা আছে আপনার শিটে এখানে হুবহু কপি করা, মুখস্থ করবেন। যে শহীদ জননী জাহানারা ইমাম, জননী সাহসিকা সুফিয়া কামাল, নাট্যাচার্য সেলিম আল দিন, পল্লী কবি জসিমউদ্দিন, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, প্রথম বিদ্রোহী দত্ত কুলোদ্ভব কবি মাইকেল মধুসূদন দত্ত, চারণ কবি মুকুন্দ দাস। এটা মুখস্থ করবেন। ছদ্মনাম উপাধি, ছদ্মনাম উপাধি, ছদ্মনাম মুখস্থ। এর বাইরে কোনো কাজ নেই। ওই ইয়াটা দেন, গতকালকে শিখতে। আমি তাহলে একটা আমরা প্রশ্ন এখন শুরু জানতে করবো রবীন্দ্রনাথ ঠাকুর। ইয়েস, আমরা এখন শুরু করবো রবীন্দ্রনাথ ঠাকুর। ঢাকা চাই, বিভাগ বাংলা এক্সাম মার্চের আগে হওয়ার সম্ভাবনা নেই। এর আগের লেকচার শিটটা, গতকালকেরটা স্যার, বলুন। বাংলাদেশের প্রথম বিদ্রোহী কবি স্যার এটা কে হবে? এটা কি স্যার? আমি তো প্রথম একটা বিদ্রোহী শুনছিলাম মাইকেল মধুসূদন দত্ত। প্রথম স্যার, বিদ্রোহী ওই যে কবি মাইকেল। ইসমাইল হোসেন সিরাজ স্যার একটা নাম শুনছিলাম এরকম। না, ইসমাইল হোসেন সিরাজি হবে না, মাইকেল মধুসূদন দত্ত প্রথম বিদ্রোহী কবি। আর হচ্ছে মূলত বা আসল বিদ্রোহী কবি হচ্ছে কাজী নজরুল ইসলাম। দ্বিতীয় ধাপের পরীক্ষা আমরা এখনো বলতে পারছি না, একটু আমাকে 1 মিনিট পরে দেখবেন। দ্বিতীয় ধাপের পরীক্ষা আমরা আশা করছি জানুয়ারি 15-র পরে হবে। আশা করছি যদি দ্রুত হয় তাহলে জানুয়ারি 15-র পরে হবে। জানুয়ারি 15-র আগে হওয়ার সম্ভাবনা নেই। জানুয়ারি 15 এর আগে হওয়ার সম্ভাবনা নেই। জানুয়ারি 15 এর আগে হওয়ার সম্ভাবনা একেবারেই নেই। আর তৃতীয় ধাপ আশা করি জানুয়ারিতে হওয়ার পরে, এরপরে বোঝা যাবে তৃতীয় ধাপ। তবে আমরা ধারণা করছি ফেব্রুয়ারির লাস্ট উইক অথবা মার্চের প্রথম সপ্তাহ। এটা আমরা ধারণা করছি, আমি শিওর না, নট শিওর। আচ্ছা এখন আসুন, সুব্রত সরকার ভালো আছি, কি খবর আপনার? এতক্ষণ পরে লেটে কেন? রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মগ্রহণ করেছেন কত সালে? 1861 সালের 7 মে। তার জন্ম হচ্ছে 7/7 খালি মে আর মে মিললো না, মিললে হচ্ছে এটা রবীন্দ্রনাথ দিবস হয়ে যেত। যেমন বেগম রুকিয়া দিবস কত তারিখ? বেগম রুকিয়া দিবস কত তারিখ? 9 ডিসেম্বর, 5 ডিসেম্বর, 7 ডিসেম্বর, 1 ডিসেম্বর, কোনটা? কারণ রুকিয়া সাখাওয়াত হোসেনের জন্ম মৃত্যু একদিন। রবীন্দ্রনাথের কিন্তু একই তারিখ, কিন্তু মাসে ডিফারেন্স আছে। 9 ডিসেম্বর বেগম রুকিয়া দিবস, কারণ এই দিনে কি হয়? রুকিয়ার জন্ম, এই দিনে রুকিয়ার মৃত্যু। আচ্ছা এখন আসুন, 12ই রবিউল আউয়াল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম এবং মৃত্যু দুইটাই।
এখন আসুন 7 আগস্ট, কিন্তু 7 এখানে আগস্ট না, তাহলে এইটা ইংরেজিটা পরীক্ষায় আসে না, আসে বাংলাটা। 25শে বৈশাখ 1268 জন্মগ্রহণ করেন, মৃত্যুবরণ করেন কত 22শে শ্রাবণ 1348। বেচারা কাব্য লিখছেন কয়টা? 56টি কাব্য লিখছেন। কয়টি কাব্য লিখছেন? 56টি। এখন লন ঠেলা, কেমন পারেন মুখস্থ করেন। এই যে বেচারা লেখা শুরু করেছে, তার লেখার মধ্যে তার একটা বারও ভাবে নাই যে আমার ছেলেপেলে কেমনে এতগুলো মুখস্থ করবে। আর এখন একজনে লিখতেছে, আপনার বাচ্চা কাচ্চা এসে মানে পড়বে বিপদে, আপনারা তো পার পাচ্ছেনই। আপনার ছেলে মেয়ে যখন বড় হবে, বিয়ে করবেন, বাচ্চা কাচ্চা হবে, এরপরে এরা বড় হবে, এরা গিয়ে ঠেলাই পড়বে নির্মলেন্দে গুণ। এই বেচারা এই যে লেখা শুরু করেছে তো করেছেই। হ্যাঁ, আচ্ছা এখন আসুন, এই যে লিখছে তো লিখছে, শেষ নাই। গত সপ্তাহে ব্যাংকে একটা প্রশ্ন আসছে, বাংলাদেশ ব্যাংক, আমায় কি মাল্য দিবে দাও, আমি তোমার পায়ে অমর হব। আমার বিশ্বাস শতকরা 99% ছেলে মেয়ে, শতকরা 99% ছেলে মেয়ে এটা কবিতার নামই শুনে নাই জীবনে কোনোদিন। 99% ছেলে মেয়ে তাও পরীক্ষায় আসছে। এই যে লেখা শুরু করছে, সকালে একটা, সন্ধ্যায় একটা, সকালে একটা, সন্ধ্যায় একটা, পারলে দুপুরে একটা কবিতা লিখে, এই যে নাস্তা করার মতো। আমরা সকালে ওটা একবার নাস্তা খাই, দুপুরে আরেকবার ভাত খাই, রাত্রেবেলায় আরেকবার কি করি, ডিনার করি, তাই না? এই বেচারার ঘটনা এই, হয়তো সকালে সে কবিতা লিখে, নাইলে নাটকের কিছুটা লিখে, আবার আরেকবার গিয়ে উপন্যাস লিখে, দিনে 3 বার সে রুটিন করে পড়তে বসে। এই বুড়া বেটা, তার চুল দাড়ি সব সাদা, দেখলে আপনি ভয় পেয়ে যাবেন। মনে শিখে লিখছে স্যার, থ্যাংক ইউ। ওই বেটার মনে সুখ না থাকলে লিখতে পারতো না। অবশ্যই সুখ আছে, আপনার মনে সুখ নাই আমি জানি, আপনাদের কারো মনে সুখ নাই, সবাই প্যারায় আছেন, চাপে আছেন, মানসিক চাপে আছেন যে স্যার আমরা চাকরি পাবো কি পাবো না। তো এনারা আমাদের উপর একটু মায়া করে কম করে লিখতে পারতো না, লিখবে না ওরা, ওরা লিখবে না। নিবন্ধন পরীক্ষা আরো পরে হবে, এপ্রিলের পরে হবে নিবন্ধন পরীক্ষা। এই বেচারা মনের সুখে একটা করে বিড়ি ধরে ডান হাতে, বাম হাতে বিড়ি আর ডান হাতে লিখছে, লিখছে তো লিখছে, লিখছে তো লিখছে। আচ্ছা এখন আসুন, আমরা যাচ্ছি, এই বেচারা এই ঘটনা ঘটাইছে। এই কাব্যগুলো আমি পড়াবো না, কাব্যগুলো মনে রাখার জন্য একটা কৌশল আছে, একটা স্ক্রিনশট নেবেন। আমি মূল আলোচনায় যাওয়ার আগে আমরা এটা বলবো, মাইনকা চিপা, মানিক ডাকাতের পালা, হ্যাঁ মনে আছে আপনাদের? মধ্যযুগ যাদেরকে পড়াইছি ওনাদেরকে আমি বলেছিলাম যে মাইনকা চিপা, নিজাম ডাকাইতের পালা, কাফন চূড়া, মানিক ডাকাইতের পালা থেকে আসছে মাইনকা চিপা। মানুষ বলে না যে মাইনকা চিপাই পড়েছে, মানে এমন চাপে পড়েছে মানিক ডাকাইতের পাল্লায় পড়লে মানুষ যেই বকাভুক্ত। হ্যাঁ, এটা কে গো? ছদ্মনাম নিয়ে এত প্রশ্ন করেন কেন? কলম কেড়ে নেওয়া হোক, নেন। মিতুল, ওর সামনে, বাসার সামনে গিয়ে মানববন্ধন শুরু করে দেন যে নির্মলেন্দু গুণের কলম কেড়ে নেওয়া হোক, নিয়ে মানববন্ধন করেন। একজনে লিখছেন, স্যার আপনারা তো পরীক্ষায় গার্ড দেন, একটু হেল্প করতে পারেন না? না গো, পারি না, কোনো মতেই পারি না। আই হারিনো, তখন কথা একটা, আই কিচ্ছু হারিনো, শেষ। আচ্ছা এখন আসুন, এই যে উল্টা পাল্টা বুদ্ধি আমাদেরকে কেন দেন? এইটি বুদ্ধি আপনার চেয়ে বেশি আমার আছে, কোনোদিনও হারিনো, একবারেই হারিনো। আচ্ছা এখন আসুন, এটার পরে আমরা যাব হচ্ছে তার সাহিত্যকর্মের আগে তার জীবনীতে যাব, রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনে একটা গল্প বলে এরপরে শুরু করব। গত বছর প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় আমার কলেজে গার্ড পড়েছে। আহ যখন পরীক্ষার মধ্যে গার্ডে বসলাম, তখন একটা ছেলে আমার রুমের মধ্যে, আমরা 2জন শিক্ষক একসাথে, আমাদের সাথে আরেকজন স্যার ছিল। একটা মেয়ে আমার পরিচিত, ওকে আমি ময়মনসিংহ অ্যাচিভমেন্ট কোচিং এ ক্লাস করিয়েছি। উনি দূর সম্পর্কে আমার ওয়াইফের বড় ভাই, তার মানে আমার সম্বন্ধে যে, উনার কলিগের মেয়ে। কি একটা বিপদ! উনি ফোন দেওয়ার আগে, উনি জানে না যে এইটা, উনি আসার আগে, নেত্রকোনা শহরে আসার আগে আমাকে ফোন দিয়েছে যে বাবা আপনার কলেজে, না কি বললো, হ্যাঁ বৃদ্ধ মানুষ তো উনি, ভাতিজাটাকে, যে বাবা আপনি, আপনার কলেজে আমার মেয়েটার সিট পড়েছে, ঠিক আছে আসেন, বাসায় থাকবেন? না থাকবো না, সকালবেলায় আসবে, এসে মেয়ে পরীক্ষা দেবে, ঠিক আছে। উনি সকালে কলেজে যাওয়ার আগে উনি ফোনের পর ফোন, আমার কথা হচ্ছে আমি আপনার সাথে দেখা করব না, আপনি কেমনে পারেন আমার একটু খুঁজে বের করেন, আমি আপনার সাথে দেখা করব না, করব না, করব না, আপনি যত কলিগের যা মন চাই তাই হন। মানে আমার শ্বশুর আসলে আমি বলে দেবো, আমার বাপ আসলে বলবো, এখন সম্ভব না, কারণ দেখাটা করলেই বিপদে পড়বো। বলছি যে আমি তো ভিতরে ঢুকে গেছি, আর ফোন পাবেন না, 1 ঘন্টা পরে ফোন বন্ধ থাকবে। দুর্ভাগ্যক্রমে ওই মেয়েটা আমার রুমে পড়ছে। ওই মেয়ে জানে না যে তার বাবা নিয়ে আসছে, এটা জানে না। এখন আমরা 2জন স্যার, একজন ডান পাশে যাবো, একজন বাম পাশে। ওই স্যার আমার গাড়ি, স্যার আপনি এখান থেকে করেন, স্বাক্ষর করেন, ওই যে খাতা হাজিরা, মানে আপনাদের খাতার মধ্যে ঠিক আছে কিনা বৃত্ত বাড়াট, এটা দেখেন। তখন আমি যেটা করেছি, স্যারকে বলে
থ্যাংক ইউ। স্যারকে বলছি স্যার আমি এই পাশে যাব না, আপনি এই পাশে যান। কেন? আমি বললাম এখানে পরিচিত আছে। স্যারকে মানে কানে কানে বললাম। স্যার বললো আচ্ছা ঠিক আছে। এখন পরীক্ষা দেওয়া শেষ। আমার বাসা ময়মনসিংহ, থাকি নেত্রকোনা শহর থেকে পরীক্ষা দিয়ে দৌড়ে আসলাম যে নামাজটা পড়বো, জুমার নামাজ তো, নামাজটা ময়মনসিংহ শহরে এসে পড়বো। আসলাম, এসে দেখলাম বাসে সিট কানায় কানায় ভরপুর। চিন্তা করলাম সিট লাগবে না, দাঁড়ায় যাবো, 1 ঘন্টা জার্নি তো, জুমার নামাজ তো পড়তে হবে, নাহলে আমি নামাজ পড়তে পারবো না। উঠলাম, ওইটা দেখলাম এই দুই মা বাবা আর মেয়ে দুইজন এই বাসে। এখন এই মেয়ের বললো যে তার বাবারে যে আমাদের এই স্যার গার্ডে ছিল। এখন ওনার সন্দেহ হয়েছে আমি কি ওই স্যার কিনা। উনি আমাকে ফোন দেয় দেখে আমি ফোন রিসিভ করলে বললো স্যার আপনি অমুক? হ্যাঁ অমুক। এখন দেখেন তো, ওনাকে যদি আমি আগে ফোনটা ধরতাম কি একটা বিপদ। পরে বললাম যে আমি সরি, আমি তো খেয়াল করিনি আপনাকে, আমি দুঃখ প্রকাশ করছি আন্তরিকভাবে। তখন এই মেয়েটা বললো যে, মেয়েটার কিছু বলে নাই, মেয়েটা আমাকে বেশ কয়েকবার বলেছে স্যার স্যার স্যার। আমি কি করব? আমি যে এই মেয়েটাকে একটা বলে দেবো, তা আমার তো আরো হাজার হাজার মেয়ে আছে, আরো হাজার হাজার ছেলে আছে, অন্য রুমে পরীক্ষা দিচ্ছে, অন্য কলেজে পরীক্ষা দিচ্ছে, ওরে কি বলে দিবে? আমাকে বলেন, আমার বিবেকের এতটুকু তাড়না ছিল? ওখানে আমার নিজের মায়ের পেটের বোনও যদি পরীক্ষা দিত, বলতাম তোরটা তুই লেখ, আমি হারিনো, শেষ। পরীক্ষার হলে বলা দেওয়া যাবে না, এটা হচ্ছে অন্যায়। এটা এমন অন্যায় না। এই মেয়ে সারা জীবনের রিজিকের মধ্যে আমি 12টা বাজাই দিলাম, এই আপনি পড়তেছেন এখন পড়েন। তা আমি এই জায়গায় খুব মারাত্মক শক্ত, একটা জায়গায় মারাত্মক শক্ত। এই জন্য বললাম যে না, এটা কোনো স্যারে ঠিক করবে না, এই কাজটা কোনো স্যারে ঠিক করবে না। এই গল্পটা আমি অনেক ক্লাসে করি, অনেক ক্লাসে, যে কেন আমি যেটা করেছি। এরপরে ওই মেয়ে প্রিলি পাস করে নাই, মেয়েটা প্রিলি পাস করেন, আমি রোল নাম্বারটা লিখে দিয়েছিলাম, দেখি পাসটা করে কিনা। পাশের দিন আমি রেজাল্ট দেওয়ার পরে ওই প্রাথমিক শিক্ষা জেলা শিক্ষা অফিস আমার কলেজের পাশেই, যারা নেত্রকোনার ওরা চিনবে, তখন আমার বাড়ি নোয়াখালী না, আমি এমনি মজা করে বলতেছি আরে নো আমার বাড়ি ময়মনসিংহ। আচ্ছা এখন আসুন, তখন আমি এটা করেছি, আমি জানি আমার আরো শত শত ছেলে মেয়ে আছে যারা বাইরে বসছে, একটা নাম্বারের জন্য হয়তো তার চাকরি পেতে পারে। আমি ওই মুহূর্তে 60 থেকে 70টা প্রশ্নের উত্তর পারি, কারণ আমরা তো মাত্র চাকরিতে জয়েন করেছি। এগুলো আপনি এখন যেগুলো পড়তেছেন এগুলো আমরাও পড়ে আসছি। এখন আপনি বলুন আমি ঠিক করেছি না ভুল করেছি? অবশ্যই ঠিক স্যার। আপনারা কমেন্টে একটু বলেন আমি কি ঠিক করেছি না ভুল করেছি। আমি প্রশ্ন 3টা দাগায় দিলাম, তুমি এটা ফেল করলো, আমি তো আমার বিবেককে কি করে বলবো? ওই মেয়েটা পাস করলো, তাইলেই বা আমার বিবেককে আমি কি বলবো? আমি পারবো না, আমি করব না। সেটা যদি আমার যদি ছোট বোন আছে, আমার মায়ের গর্ভে একই উদরে জন্ম সহোদর, এই ছোট বোনও যদি আসতো যে ভাই আমাদের 2টা বইলা দাও, কানের নিচে 2টা মাইরা দিয়ে বলবো তুমি বাসায় যাও পরে বইলা দেবো, এই পরীক্ষার হলে বইলা দেওয়ার মতো সাহস আমার নাই। এতটুকু বিবেক আমাদের কাজ করে। সো আমরা যেটা করি এটা করব না, এবং যদি কোনো স্যার করে উনি অনৈতিক কাজ করছে, এটা করা ঠিক না। কারণ আমি জানি অনেক ছেলে মেয়ে আছেন আপনাদের এই বেচেই হয়তো বহুত কষ্ট করে বাচ্চা কাচ্চা সামলে, নিজের পড়ালেখা সামনে অনেক কষ্ট করে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা সময় বের করে পড়তেছেন। আপনার উপর তো আমি অবিচার করলাম পরে 5টা প্রশ্ন বলে দিয়ে, এটা আমি করব না। আর যদি কোনো স্যার করে এটা ঠিক করেননি। একজনে লিখতো স্যার আপনি এত নিষ্ঠুর কেন? তা আমি দয়াময় হই, ওইখানে দয়াময় হইয়া তারে বইলে দেই, আর আমার দরাটা খাই, পরে আমার চাকরিটা যাক, পরে আপনি আমারে চাকরি দিবেন? হ্যাঁ, আমার চাকরি যদি যাই তখন কি আপনি আমারে চাকরি দিবেন? এটা বললেন যে স্যার আপনার একটা চাকরি দিব। হ্যাঁ, এখন আসুন, অনেক কথা বলছি, এখন আসুন রবীন্দ্রনাথ ঠাকুর। আগে আমরা পড়বো সাহিত্য জীবন। রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছেন 1861 খ্রিস্টাব্দে কলকাতার বিখ্যাত জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে। তার 2 পুরুষ আগে থেকে ওনারা জমিদার ছিলেন। 1861 1875 সাল তিনি রচনা করলেন তার জীবনের প্রথম কবিতা। আপনার লেখাটা যতটা না জরুরি, বোঝাটা মাথায় ঢোকানোটা ততটা বেশি জরুরি। ভালো করে শুনেন, রেকর্ড ক্লাস পাবেন, স্ক্রিনশট নিয়ে নিন, লেখাটা জরুরি না। 1876 সাল তিনি রচনা করলেন তার জীবনের প্রথম কাব্য বনফুল। 1877 সাল বনফুল কাব্য রচনা করলেন, এটা আসছে 45তম বিসিএস। 1877 সাল রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছিলেন তার জীবনের প্রথম ছোট গল্প ভিখারিণী। দেখুন প্রশ্নটা কেমনে আসছে, আমি কেন তার জীবন ভিত্তিক পড়াচ্ছি, কেন? গত বছর রবীন্দ্রনাথ ঠাকুর থেকে 2টা প্রশ্ন এসেছে। আচ্ছা এখন আসুন, আমার বাবার প্রতিষ্ঠানে পরীক্ষা দিয়েছিলাম, কিন্তু আমার বাবা কোন রুমে সিট পড়েছে সেটাও দেখতে চাননি। তাবাসসুম, আমি কংগ্রেচুলেশন, আপনার বাবাকে আমি স্যালুট জানাই, আমি স্যালুট জানাই, আমি স্যালুট জানাই। আমি আপনাকে উত্তর দিচ্ছি, আরেকটা গল্প বলছি। আমি ইন্টারমিডিয়েটে পড়ি,
আমি ঢাকা বোর্ডে ফার্স্ট হয়েছিলাম। আমি ইন্টারমিডিয়েটে যখন পড়েছি আমি ঢাকা বোর্ডে ফার্স্ট হয়েছি। আমি পরীক্ষার টেনশনে ইংলিশ প্রথম পত্র পরীক্ষা সম্ভবত বা দ্বিতীয় পত্র 2 দিন 3 দিন টানা না ঘুমিয়ে পরীক্ষার হলে সেন্সলেস হয়ে গেছে 10 মিনিট পর। পরীক্ষার হলে সেন্সলেস হয়েছে। যে কলেজে সেন্টার ছিল ওই কলেজের প্রিন্সিপাল আমার মায়ের আপন চাচাতো ভাই, আমার মামা ওই কলেজের প্রিন্সিপাল। আমার বাবাকে ফোন দিয়েছে, আপনি কই? বললো আমি বাড়িতে। বললো ফুজাইল সেন্সলেস হয়ে গেছে। আমার মা তো সাথে সাথে চিৎকার আর চিৎকার। আমার বাবা বলছে যে দেখো তোমরা কি করতে পারো, আমি আসবো 1টার পরে, পরীক্ষা শেষ হোক পরে আসবো। এখন দেখেন আমার বাবা, আমার জন্মদাতা বাবা, সে বললো কি আমি 1টা পরে আসবো, দেখো তোমরা কি করতে পারো। তুমি পরীক্ষার কি বলছে এটাকে, কেন্দ্র সচিব, এটা তুমি বুঝবা। আমার মামা মায়ের আপন চাচাতো ভাই, আমার মায়ের আপন চাচাতো ভাই ওই কেন্দ্রের সচিব, ওই প্রতিষ্ঠানের প্রধান প্রিন্সিপাল ছিলেন। আমার মায়ের চেয়ে বয়সে উনি 3 বছরের ছোট। সো আমার বাবাকে ফোন দিয়েছে। আমি যখন ইন্টারমিডিয়েটে পড়ি, আমি 3 দিন না ঘুমাতে ঘুমাতে সকালবেলায় খাই নাই, হঠাৎ করে পরীক্ষার মধ্যে দেখলাম 2টা চোখ বন্ধ হয়ে গেছে, আর মনে নাই। প্রায় 30 মিনিট সাথে সাথে উনি যখন উনি তো জানেই উনি কেন্দ্রীয় সচিব, উনি আমার পিছনে আসছে, তাও ইংলিশের মতো একটা পরীক্ষা, আর্টসের স্টুডেন্ট, তখন সবচেয়ে কঠিন। মামা তো ভাবছে আমি পড়ালেখা করি নাই, এই জন্য মনে হয় প্রশ্ন কমন পড়ে নাই, এই জন্য মনে হয় আমার এই অবস্থা। আরেকটা জিনিস মাথায় রাখবেন, ইন্টারমিডিয়েট পরীক্ষার মধ্যে প্রত্যেক 3টা কেন্দ্রের মধ্যে একজন করে ম্যাজিস্ট্রেট, ভ্রাম্যমাণ আদালত থাকে, মোবাইল কোর্টের মাধ্যমে একজন ম্যাজিস্ট্রেট আর একজন ডাক্তার থাকেন প্রত্যেক পাবলিক পরীক্ষার মধ্যে। ডাক্তার আসলো, ডাক্তার এসে মাথার মধ্যে প্রথমে পানি দিল, কি একটা যেন ইনজেকশন দিল, আমি জানি না। এরপরে আমার চোখ স্বাভাবিক হলো, এক হাতে একটা স্যালাইন ঢুকালো বাম হাতে। আমার এখনো মনে পড়ে ওই ভয়াবহ দৃশ্যটা আমার এখনো মনে পড়ে। ওই দিন সাদা রঙের একটা পাঞ্জাবি পরে আমি পরীক্ষা দিতে গিয়েছি, বাম হাতে আমার একটা ক্যানুলা করা, এক হাতে স্যালাইন চলছে। এর মাঝখানে আমার বাবা আসনে, বাবা আসছে মামার সাথে কথা বলছে, আমার সাথে দেখাই করে নাই। যখন 1টা বাজে পরীক্ষার হল থেকে আসার সময়, আমি তখন ছোট, মানে এতটা ওজন না, আর একটু স্লিম ছিলাম, বাচ্চা ছিলাম তখন বাবা আসছে, আয়সা অ্যাম্বুলেন্স দিয়ে আমাকে ময়মনসিংহ মেডিকেলে নিয়ে ভর্তি করলো পরীক্ষার দিন। ওইটাতেও আল্লাহর রহমতে গোল্ডেন এ প্লাস পেয়েছি, ঢাকা বোর্ডে ফার্স্ট হয়েছিলাম। কিন্তু এটাই হওয়া উচিত। আমার বাবা আমার মামাকে বলে দিল তুমি কেন্দ্রীয় সচিব, এটা তুমি বুঝবা, এখন তো আমার ছেলে না, এখন তো তোমার ছাত্র। শেষ। এখন আসুন, তার মানে কি আমার পরীক্ষার দিন উনি কখনো কোনোদিন পরীক্ষার কেন্দ্র পর্যন্ত যায়নি, অথচ ওই সময় আমি গ্রামে থেকে পড়ালেখা করেছি। সো গ্রামের বাড়ি কাছেই, এরপরেও এটা হয়েছিল। সো আমি বিশ্বাস করি আমার বাবাদের মধ্যে যে রূপটা ছিল, আমি সেই রূপটা যতটুকু সম্ভব ধারণ করব। সো আমি এই কাজটাই করব। অনেকে লিখছেন আপনি তো নিষ্ঠুর, আপনার বাবাও নিষ্ঠুর, এই উল্টাপাল্টা কমেন্ট করেন কেন? আপনি নিষ্ঠুর, আপনার বাবা নিষ্ঠুর, আরেকজনে লিখছেন নিষ্ঠুরের ঘরের নিষ্ঠুর। আমার বাবা নিষ্ঠুর হলে তো আমি নিষ্ঠুর হবো, এটা তো স্বাভাবিক, তাই না? এখন আসুন, রবীন্দ্রনাথের বাবার চাইতে আমার বাবা বেশি নিষ্ঠুর না। এখন রবীন্দ্রনাথের কাহিনীতে আসুন। আসুন, 1861 সালে তিনি কলকাতার বিখ্যাত জোড়াসাঁকো ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেছেন। রবীন্দ্রনাথ ছোট থাকতে কেমন যেন ছিলেন, জমিদার ফ্যামিলিতে জন্মগ্রহণ করলে যেটা হয়। নজরুলের মতো তার খেটে খাওয়া মানুষ ছিল না, যে 10 বছর বয়সে মসজিদের প্রক্সি ইমামতি নিতে হবে, অথবা টাকার জন্য ভাত খাওয়ার টাকা নাই এই জন্য তাকে লেটু গানের দলে যোগ দিতে হবে, অথবা রুটির দোকানে যেতে হবে কাজ করতে। এরকম রবীন্দ্রনাথ ছিল না। রবীন্দ্রনাথ ঠাকুরকে ভিখারিণী, মাঝখানে খিওই লিখেছি, হয়তো আপনারা ধরতে পারতেছেন না, খিও 2টা টান দিয়েছি ভিখারিণীতে। তখন রবীন্দ্রনাথ ঠাকুরের যেটা হয়েছিল, রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে যেটা হয়েছিল সেটা কি হয়েছিল? আচ্ছা, আমার গ্রামের বাড়ি ময়মনসিংহ, ত্রিশাল উপজেলা। এখন আসুন, ওই রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষেত্রে যেটা হয়েছিল, তাকে প্রথম থেকেই সে ইংলিশ ভার্সনে পড়েছে। ইংলিশ ভার্সনে এমন কোন স্কুল নাই যে স্কুলে রবীন্দ্রনাথ পড়ালেখা শেষ করেছেন। এই জন্য বাংলা সাহিত্যে একটা বিখ্যাত প্রবাদ আছে, আমরা কারকের ক্লাসে পড়াই আমি, স্কুল পালালেই রবীন্দ্রনাথ হওয়া যায় না, স্কুল পালালেই রবীন্দ্রনাথ হওয়া যায় না। তবে এখন আসুন, আমারে তো থ্রেট দিয়েছেন স্যার, কোন পরীক্ষায় হলে যদি আপনি পড়েন, হ্যাঁ আপনি আমার হলে পড়েন, তবে আপনার খবর আছে কে, মোহাম্মদ শাহরিয়ার নাকি? হ্যাঁ, এত থ্রেট দিলে লাভ নাই। হ্যাঁ, গতকালকে একটা ঘটনা বলছি আপনাদেরকে, গতকালকে একটা প্রশ্ন কথা বলেছি, লাস্ট বৃহস্পতিবার, গত সপ্তাহের বৃহস্পতিবার একটা ঘটনা বলি, আমাকে থ্রেট দিলে লাভ নাই। একটা ছেলে, আমি পরীক্ষার কারিগরি বোর্ডের একটা পরীক্ষা হচ্ছে আমার কলেজে, আমি গার্ডে গিয়েছি, 22 জন ছেলে একটা রুমে, একটা ছেলে বিশাল বড় একটা বই নিয়ে টেবিলের উপর দেখে দেখে লিখতেছে। আমি জিজ্ঞেস করলাম, কি খবর আপনার?
সে বললো স্যার একটা কথা বলবেন না। স্টুডেন্ট আমাকে ধমক দেয়, একটা কথা বলবেন না। কি একটা বিপদ! একবারে আমার কি বলবো হচ্ছে হৃদয়ের স্পন্দন চেঞ্জ। আমাকে থ্রেট দিয়ে বলে একটা কথা বলবেন না। বললাম আপনি কি বই দেখে লিখতে চান? আমি ওনাকে খুব নম্র ভদ্রভাবে লিখছি, আপনি কি বই দেখে লিখতে চান? বললো হ্যাঁ। পরে আমি বললাম আচ্ছা লিখেন। এটা তো ঠিক না। আচ্ছা লিখেন, এটা ঠিক না বলে আমি বের হয়ে চলে গেছি। চলে যাওয়ার পর আমার কেন্দ্র সচিবকে জানালাম, প্রিন্সিপাল স্যারকে, স্যার এইটা আচ্ছা লিখতে দাও, কে এরা পাস করতে পারবে না। এক একজনের বয়স 40 বছর, 50 বছর, কারো সাদা দাড়ি, কারো লাল দাড়ি, এই টাইপের কি একটা এই যে গরুর ডাক্তার, এরা ডাক্তারি করে জাস্ট একটা কোর্সের জন্য ভেটেরিনারি কোর্স, ওই যে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের অধীনে একটা কোর্স করবে, ডিপ্লোমা। এটার ক্যান্ডিডেট পড়ছে আমার এখানে। ঠিক আছে, লাস্টের দিকে আমি 3 ঘন্টার মধ্যে আমি আর যাই নাই। আরেকজন স্যার ছিল, ওটা পাঠাইছি, মহিলাকে পাঠাইছি, আয়াকে, যান আপনি গিয়ে গার্ড দেন। আমি আমার চেম্বারে বসে রয়েছি। লাস্ট মুহূর্তে গিয়েছি, যে খাতা লেখা শেষ হয়, লাস্টে এই ছেলে তো খুব খুশি, আমি তাকে কিছু বলি নাই। এর আগের দিন আমি ইচ্ছা মতো গার্ড দিয়েছিলাম, ওই দিন এই ছেলে ছিল না। এই ছেলে যখন গিয়েছে, ছেলে যখন এখান থেকে বের হয়েছে, প্রত্যেকটা পৃষ্ঠা ধরে ধরে ক্রস, কালো কালি দিয়া ক্রস, কালো কালি দিয়া ক্রস, উপরে লিখছি অশুদ্ধ পাই অবলম্বন করাই, অশুদ্ধ পাই অবলম্বন করাই, প্রত্যেকটি পৃষ্ঠা কেটে দেওয়া হলো, নিয়ে আমার স্বাক্ষর, তারিখ। মজা বুঝাও। এরপরে তার যে OMR মেশিনে আছে, তার রোল নাম্বার, 2টা নাম্বার দেখুন, একটা ছিল 7, এটাকে 8 বানিয়েছি, আর একটা ছিল 3, এটাকেও 8 বানিয়েছি, 2টা বৃত্ত বরাট অতিরিক্ত করে দিলাম। আল্লাহর হস্তে, পারলে রেজাল্ট ঠেকাও, এইবার পারলে রেজাল্ট ঠেকাও। এখন আসুন, স্যার আপনাকে দেখে তো মনেই হয় না যে আপনি এত কঠিন। এটাই সিস্টেম। একটা ঘটনা, আরেকটা ঘটনা না, এখন এত ঘটনা বলার সময় নেই। এখন আসুন, 1876 সাল রবীন্দ্রনাথ বনফুল লিখছেন, 1877 সাল লিখছেন ভিখারিনী, 1878 সাল লিখছেন কবি কাহিনী। 1878 সাল লিখছেন কি কবি কাহিনী, এটা কাব্য, তার প্রথম প্রকাশিত কাব্য। তাহলে বনফুল লিখেছিলেন কিন্তু প্রকাশ করেন নাই। 1880 সালে তিনি প্রকাশ করেন হচ্ছে বনফুল কাব্য। 1880 সালে লিখছেন কি বনফুল কাব্য তিনি প্রকাশ করেছেন। এখানে শুধু লিখেছেন বনফুল কাব্য, বনফুল কাব্য, বনফুল কাব্য, এখানে তিনি লিখেছেন 1876। আচ্ছা এখন আসুন, 1861 সাল কলকাতার বিখ্যাত জোড়াসাঁকো ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। রবীন্দ্রনাথকে পড়তে দিল প্রথমে কলকাতার হচ্ছে ওরিয়েন্টাল স্কুল, ইংলিশ ভার্সন, ব্রিটিশ কারিকুলামে। রবীন্দ্রনাথ স্কুল পালাইলেই রবীন্দ্রনাথ হওয়া যায় না, সব স্কুল থেকে পালাইছে, সব স্কুল থেকে রবীন্দ্রনাথ পালাইছে। কয়দিন পড়ে শেষ নাই রবীন্দ্রনাথ, কলকাতার কোন স্কুল বাকি রাখে নাই সে, আছে কিনা? এরকম দেখবেন আপনাদের সাথে 2-4 জন আছে, যে বাচ্চারা স্কুল পালাই, 2 দিন পরে বলে আমাদের মোবাইল কিনা দেওয়া লাগবে, না হলে স্কুলে যাব না। 2 দিন পরে বাইক কিনা দেওয়া লাগবে, না হলে স্কুলে যাব না। তার সামর্থ্য আছে না, এটা দেখার বিষয় না। 2 দিন পরে যে ওই যে কি আছে, আমাকে একটা বিয়ে করাই দেন, নাহলে স্কুলে যাব না। হ্যাঁ, এই টাইপের এরকম কিছু আছে কিনা একটু দেখুন। কিছু ছেলে পেলে দেখবেন গ্রামে এরকম আছে, এটা দেন, ওইটা দেন, সেটা দেন, এটা দিলেও হবে না, স্কুলে যাবেন, এটাই আসল কথা, কিন্তু এটা আদায় করে নিবে কৌশলে। যখন 1875 অল্প বয়সেই রবীন্দ্রনাথ ঠাকুরের মেধার বিকাশ ঘটেছে, হিন্দু মেলার উপহার নামক একটা কবিতা প্রকাশ করা হয়েছিল, হিন্দু মেলার উপহার। এই কবিতাটা তিনি লিখছিলেন 8 বছর বয়সে। 1876 সাল তার SSC অর্থাৎ প্রবেশিকা এন্ট্রান্স পরীক্ষা দেওয়ার কথা, তখন এই প্রবেশিকা অথবা এন্ট্রান্স পরীক্ষা দেওয়ার কথা। কবি কাহিনী 1974 দেয়া আছে, ভুল, 1974 দেয়া থাকলে ভুল, 1976 হবে। কবি কাহিনী সরি 78 হবে। এখন আসুন, এখন আসুন, সুব্রত সরকার একটু কথা বলতে চাই, একটু ওয়েট করুন। শিহাব, থ্যাংক ইউ। এখন আসুন, মূল বিষয়টা হচ্ছে কি, 76-এ যখন তার SSC পরীক্ষা দেওয়ার কথা, নামাজের বিরতি দিব 15 মিনিট, 15 মিনিট পরে নামাজের বিরতি দিব। এখন আসুন, যখন তিনি কি করেছেন 1876 SSC পরীক্ষা দেওয়ার কথা, তখন তিনি পড়ালেখা বাদ দিয়ে তিনি ঘুরেন ফিরেন। হঠাৎ করে তার বাবাকে বললেন আমি SSC পরীক্ষা দিব না। কেন পরীক্ষা দিবেন না SSC, কেন দিবি না তুই? সে বললো আমি বই লিখতেছি। কি বই লিখো? বনফুল কাব্য। তোরে বই লিখতে কইছে কে? খারা, তোর একদিন কি আমার একদিন, তোর ইচ্ছা মতো পিটাইলো, তুই বই লিখছস কেন? কোন সাহসে বই লিখলে? এই বই কে প্রকাশ করবে, আমি একটু দেখতে চাই। তখন এই বইটা আর কেউ প্রকাশ করে দেয়নি, নিষিদ্ধ করে দেয়, কলকাতার কেউ কখনো কোথাও থেকে এই বইটাকে প্রকাশ করে দেয়নি। আপনারা এত কনফিউশন তৈরি করতেছেন, ঘটনা কি? কোন বই পড়তেছেন? সব বইয়ে আপনার উল্টাপাল্টা লিখছেন, সব বইয়ে উল্টাপাল্টা লেখা।
13 বছর বয়সে না, 15 বছর বয়সে। বইতে হিন্দু মেলার উপহার 1874 না 1875 লিখছে, 1874 সালে না 1875 সালে। আর সাল কনফিউশন পরে আমি আলোচনা করব, লেকচার শিটে থাকলে হবে না, থাকলে কেটে দেন, আমি বিস্তারিত এবং রেফারেন্স দিয়ে বলছি। এখন আসুন, তখন তার বাবা যখন তাকে ধরে আচ্ছা মতো পিটাইলো, রবীন্দ্রনাথ বাড়ি ছেড়ে চলে গেল। নাই 2 বছর উদাও, 2 বছর উদাও, 2 বছর পর্যন্ত উদাও, রবীন্দ্রনাথ নাই তখন। 2 বছর পর, আমি অগ্রদূত সম্পর্কে জানি, পরে বলবো, এখন যেটা আছে এটাকে দেখুন। তখন দেখুন 2 বছর পর্যন্ত সে পড়ালেখা করে না। 2 বছর পর কত এর মাঝখানে লিখছে ভিখারিনী। ও এখানে 1877 সালে আরেকটা উপন্যাস রচনা করেছিল করুণা, লেখা শুরু করেছেন কিন্তু তিনি এটা শেষ করেননি। এটা তার জীবনের অসমাপ্ত উপন্যাস করুণা, 1877। তার লেখা থেমে থাকে নাই, সে ঘুরছে ফিরছে পড়ালেখা কিন্তু লেখার কলমের ধারা চালিয়ে গিয়েছিলেন নির্মলেন্দু গুণের মতো। 1878 কবি কাহিনী লিখলেন, ফ্যামিলি সবাই মিলে বসলেন যে এই ছেলে তো বাউন্ডারি হয়ে যাচ্ছে, এই ছেলেকে একটু পড়ালেখা করানো উচিত, এই ছেলে বাউন্ডারি হয়ে যাচ্ছে, পড়ালেখা করানো উচিত। মিউট করে দেন, মিউট করেন, সাউন্ড শোনা যাচ্ছে। আচ্ছা এখন আসুন, এই ছেলেকে পড়ালেখা করানো উচিত, এরে বিলাত পাঠাও। তখন বললো বিলাত যাও তুমি। তখন সে বললো না আমি যাব না। কেন যাব না? আমাকে বনফুল প্রকাশ করে দেন। বললো না করবো না। বললো তাহলে একটা কাজ করুন, তাহলে কবি কাহিনী বইটা প্রকাশ করে দেন। তখন কবি কাহিনী বই প্রকাশ করা হলো, ওই বছর রচনা করা হলো, ওই বছরই প্রকাশ। রবীন্দ্রনাথ ঠাকুর বিলাত গেলেন, পড়তে গেলেন। রবীন্দ্রনাথ ঠাকুর একজনে কমেন্ট করছে নিজে পড়েনি, আমাদের পর পড়াতে পড়াতে মেরে ফেলতেছে, কে ওরে ধরেন নাই কেন? পারলে নির্মলেন্দু গুণের গিয়ে ধরেন যে দাদা আর লিখেন না, যা লিখছেন বেশি হয়েছে। এখন আসুন, এখন হচ্ছে তখন রবীন্দ্রনাথ ঠাকুর যেটা করলেও, রবীন্দ্রনাথ ঠাকুর বিলাত গেল পড়ার জন্য। ওখানে গিয়ে ভিক্টোরিয়া ওকাম্পো নামক এক মেয়ের সাথে তার সাক্ষাৎ পরিচয়। এই মেয়ের সাথে পরিচয় থেকে সে পরিণয় করতে চেয়েছিল, কিন্তু মেয়েটা শ্বেতাঙ্গ, আর আমরা তো হচ্ছে ইন্ডিয়ান। আচ্ছা বলুন তো আমরা কি শ্বেতাঙ্গ না কৃষ্ণাঙ্গ? আমরা কি সাদা না কালা? আমরা কি ফর্সা না কালো? এখন আবার এক একজনে এক একটা বানায় দিবেন। আমরা কি শ্বেতাঙ্গ না কৃষ্ণাঙ্গ? হ্যাঁ, মিশ্র শঙ্কর। এই শঙ্করে ওরা বিয়ে করে না। এই কালো মেয়েগুলো, এই সরি এই সাদা মেয়েগুলো কখনোই বিয়ে করবে না। এই সাদা মেয়েগুলো কখনোই বিয়ে করবে না। রিফাত আপনারটা ভুল, ঠিক করতে হবে, ঠিক করেন এখানে। এখন আসুন, হ্যাঁ একজন লিখছেন আপনি শ্বেতাঙ্গ, এই আমি শ্বেতাঙ্গ, এই আমি আবার শ্বেতাঙ্গ হই কমি। হ্যাঁ আমি বাঙালি, আমার জন্ম বাপ দাদা 14 গোষ্ঠী বাঙালি, তার মানে হচ্ছে আমরা মিশ্র শঙ্কর, না শ্বেত না কৃষ্ণ, দুইটার মাঝামাঝি। তাহলে শ্বেতাঙ্গ আর কৃষ্ণাঙ্গ দুই জিনিস। এখন আসুন, এখন আসুন, এই রবীন্দ্রনাথ ঠাকুর যখন পিরাপিরি করে, মেয়েটা কলেজে গিয়ে নালিশ করলো, তার নামে দিল কলেজ থেকে বের করে। রবীন্দ্রনাথ ব্যাগ এন্ড ব্যাগেজ নিয়ে সে তল্পি তল্পা সহ সে চলে আসছে। চলে আসার পর হলোটা কি? রবীন্দ্রনাথ যখন চলে আসলো, চলে আসার পর 2 বছর সে 1878 থেকে 80 পর্যন্ত বসে রইল। 80 সালে তার বাপি চিন্তা করলো এই ছেলের বসে থাকা লাভ নাই, চর্মপট্টিতে যাই, চর্মপট্টি মানে মোচার যারা মোচারদের ধারে কাছে যাই, ওর সাথে ঘুরে ফিরে। রবীন্দ্রনাথ কিন্তু খুবই কিউট। রবীন্দ্রনাথের ইয়াং কালের ছবি দেখলে প্রত্যেকেই ক্রাশ খাবেন, মেয়েরাও ক্রাশ খাবেন, ছেলেরাও ক্রাশ খাবেন, মানে নেগেটিভ ভাবে নিবেন না। এত কিউট, এত কিউট ছবি। ওই যুগে মানুষ কি করে, এত ফ্যাশন ছিল। তার চুলগুলো ছিল লম্বা করে, এইখানে না সে ঝুলাই রাখতো বাঁকা করে, এটা একটা ডিজাইন ছিল। একটা চুলছিল আমাদের মতো খুব সুন্দর, একটা চুলছিল একবারে ছোট করে, একবারে ছোট। ওই যে আমাদের ইসলাম ধর্মে 3টা সুন্নতি তরিকার চুল, 3টাই রাখছেন, বাবরিও রাখছেন, মাঝামাঝিও রাখছেন, সামনে পিছনে লম্বা ছোট করেও রাখছেন। ইয়াং কালের ছবি দেখলেই আপনি অবাক হবেন। ওই সময় রবীন্দ্রনাথ এত স্মার্ট ছিল, এত স্মার্ট। আচ্ছা এখন আসুন, এখন আছেন 1800 কত সাল, 80 সাল। তখন রবীন্দ্রনাথের ফ্যামিলি সবাই বসলো, এই ছেলেটাকে একটু পড়ালেখা করানো দরকার, এই ছেলে তো একেবারে বিগড়ে গেল। তারা নিয়ে বসলো, এক কাজ করো তুমি লন্ডন যাও, লন্ডন ল কলেজ, এই সুব্রত হাতুঠান, লন্ডন ল কলেজে যাও, লন্ডন ল কলেজে গিয়ে ল পড়বে। এখানে একটু বলে রাখি, লন্ডন ল কলেজের তার বড় ভাই ছিলেন সত্যেন্দ্রনাথ দত্ত, সত্যেন্দ্রনাথ ঠাকুর। এই সত্যেন্দ্রনাথ ঠাকুর ছিলেন লন্ডন ল কলেজের ইতিহাসে সর্বোচ্চ মার্কস প্রাপ্ত ব্যক্তি। তিনি ইন্ডিয়ার ইতিহাসে প্রথম ইন্ডিয়ান সিভিল সার্ভিস, ব্রিটিশ সিভিল সার্ভিস অর্থাৎ ইন্ডিয়ান সিভিল সার্ভিসের প্রথম কর্মকর্তা, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। বাংলাদেশে একটা সময় স্যার ভালো আছেন? ভালো আছে, কি খবর আপনার বলুন? সুব্রত বলুন। হ্যালো হ্যাঁ হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। স্যার ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ ভালো আছি, বলুন। স্যার আজকে আমাদের লেকচার তো কবিদের লেকচার নিয়ে সালাম স্যার পড়াইছিল, ওইটাই বলতাম আর কি। আচ্ছা তাহলে আরেকবার রিপিট করুন। আর পড়া থাকলে তাহলে বাসায় গিয়ে নিজেরা পড়তে থাকুন। আপনার তো দ্বিতীয় ধাপ, আপনি তৃতীয় ধাপের না? হ্যাঁ আপনি তৃতীয় ধাপ ঢাকা স্যার। বিভাগ। আচ্ছা স্যার তৃতীয় ধাপ পরীক্ষা কবে হবে? বহুত দেরি, বহুত দেরি। আপনি আরো 3বার রিভিশন দিতে পারবেন সব বই। ও আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা এখন আসুন,
তখন সবাই মিলে তখন বলল এই সত্যেন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথের বড় ভাই, সে ব্রিটিশ ইন্ডিয়ান সিভিল সার্ভিসের প্রথম বিসিএস ক্যাডার। আমরা এখন যেটা বিসিএস বলি, তখন এই আইসিএস বলতে ইন্ডিয়ান সিভিল সার্ভিসের প্রথম তিনি ক্যাডার অফিসার ছিলেন। এখন আসুন, ওনার কলেজে তাকে ভর্তি করিয়ে দেওয়া হলো। 16 বছর বয়সে, হ্যাঁ, ছোট গল্প লিখছিলেন, ভিখারিনী, 45তম বিসিএস এর প্রশ্ন। তখন দেখুন, এই রবীন্দ্রনাথের বড় ভাই যেখানে সবচেয়ে ভালো মেধাবী ছেলে, তখন রবীন্দ্রনাথ ঠাকুরকে কি করা হলো, রবীন্দ্রনাথ ঠাকুরকে বলা হলো তুমি ওখানে যাও। ওখানে গিয়েছে, লন্ডন ল কলেজে পড়তে গিয়েছে। আবাসিক সিস্টেম, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিস্টেম হচ্ছে ফার্স্ট ইয়ারে কোনো সিট নাই। আমরা হলে উঠছি ফার্স্ট ইয়ারে, হলে ওইটা কি করছি জানেন, গণরুমে, এক রুমে গাদাগাদি করে থাকো 30 জন। আমরা যেখানে ফোর্থ ইয়ারে থার্ড ইয়ারে এক রুমে 4 জন বা 5 জন, 8 জন বড় রুম গুলোতে, সেই 8 জনের রুমে 4 জনের রুমে আমরা 30 জন থাকছি। এটা হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণরুম। ছাত্রলীগ উঠাইছে, ছাত্রলীগের নেতৃত্বে আমরা থাকতে হয়েছে, কারণ আমরা তো কি বলে এটাকে, বেওয়ারিশ, ফার্স্ট ইয়ারে কোনো সিট নাই। এই কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়কে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় বলা হয় এই জন্য যে অক্সফোর্ডের সিস্টেম অনুযায়ী এটা পরিচালিত হয়। সার্টিফিকেট তুলবেন হলে যান, কাগজ জমা দেবেন হলে যান, প্রবোস্টে স্বাক্ষর নেবেন সব হলে যান, কাজ ছিল আমাদের এটা। এই লন্ডন ল কলেজেও কখনোই কি হয় না, আবাসিকতা নাই ফার্স্ট ইয়ারে। এখন তার স্যারেরা মনে করলো সত্যেন্দ্রনাথ ঠাকুর কি মেধা গো আল্লাহ গো আল্লাহ, এত মেধাবী সত্যেন্দ্রনাথ ঠাকুর, তার ভাই রবীন্দ্রনাথ আরো দেখতে কত কিউট, আরো কত কিউট, তাহলে না জানি কত মেধা এর মধ্যে আছে। এটা দেখে বললে তাহলে তুমি আমার বাসায় লজিং চলে আসো। এই বেচারারা লজিং নিয়ে গেল। লজিং নিয়ে যাওয়ার পর ইয়াং শিক্ষক, তার বউ ইয়াং, এই বউয়ের সাথে ওনার স্যারের ওয়াইফের সাথে তার একটা সময় গিয়া ইটিস পিটিস হয়ে গেল। এরপরে মহাবিপদ, স্যার কমপ্লেন করলে ওনাকে আবার বের করে দেওয়া হলো। সততা আর অসততা এখানে যাচাই করা হলো না। যাই হোক, রবীন্দ্রনাথ ঠাকুর এইবার রাগে খুবই ব্যাগ এন্ড ব্যাগেজ নিয়ে একবারে চলে আসলেন, আর যাওয়া যাবে না, আর পড়ালেখা নেই, শেষ। আচ্ছা আচ্ছা, এরপরে আসুন 1880 সালের পরে 1881 সাল রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেন বাল্মীকি প্রতিভা, সর্বপ্রথম নাটক প্রকাশ করেন। বাল্মীকি প্রতিভা নামে নাটক প্রকাশ করেন 1881 সাল। 1883 সাল তিনি বিয়ে করেন। তার বিয়ের ইতিহাস শুনলে সবাই হাসবেন, মজাও পাবেন, কেউ কষ্টও পাবেন, কান্নাও করবেন। তিনি বিয়ে করলেন কাকে? ভবতারিণী দেবী। ভবতারিণী দেবীটাকে, ভবতারিণী দেবী হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুরের ফ্যামিলির পরিচারিকা, গৃহ পরিচারিকা, বোয়া, কাজের মেয়ে, ভবতারিণী দেবীর মা। এখন এই কাজের মেয়ে, আরে উনি খালি প্রেম করেন, প্রেমের দেখছেন কি? এখনো তো আমি শুরুই করি নাই। রবীন্দ্রনাথের প্রেম আপনি পাইছেন কই? রবীন্দ্রনাথের প্রেম আপনি কোথায় দেখছেন? রবীন্দ্রনাথের মতো প্রেমিক পুরুষ এই বাংলা সাহিত্যের দ্বিতীয় কেউ হয় নাই। কিন্তু ওনার প্রেমের একটা ধরন ছিল, একটা লিমিটেশন ছিল। নজরুলের মতো প্রেমিক কোথাও কোনো মানুষ নাই। সে যেমন বলে, আমি বেদুইন, আমি চেঙ্গিস খান, কারো করি না কাহারো করিস, আপনারে সারা করি না কাহারো করনিস। এই বেচারা বিয়ের পরে আরো 4 বার প্রেমে পড়েছে নজরুল। কার প্রেমে এগুলো এখন বলা যাবে না। এই যে দেখুন, ভবতারিণী দেবী, রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে এখানে অনেক ইতিহাস, আমি খুব শর্টকাট করে স্কিপ করছি, নাহলে আমি শেষ করতে পারবো না। এখন আসুন, তখন রবীন্দ্রনাথ ঠাকুর কি করলো, হঠাৎ করে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য প্রচুর মেয়ে দেখলো, তার ভাবি গিয়ে ভেটু দেয়, বিয়ে হয় না। ভালো কথা। এখন রবীন্দ্রনাথ ঠাকুরকে তার বাবা আসলো, এসে দেখলো রবীন্দ্রনাথ ঠাকুর কোথায়? খুলনায়, বাংলাদেশে দক্ষিণডিহি, খুলনার দক্ষিণডিহিতে, এখানে তাদের জমিদারি ছিল। এখানে এসে দেখলো রবীন্দ্রনাথ, কিরে তুই কই? এতদিন তোরে খুঁজতেছি, তোরে কেউ পাই না, কোথাও তোরে খুঁজে পাই না, তুই এইখানে কি? আসলো, এসে দেখলো যে ভবতারিণী দেবীর সাথে তার একটু কেমন যেন একটু ভিন্ন কিছু। এটা যখন তার বাবা বুঝতে পারছে, তার বাবা চিন্তা করলেন যে ঠিক আছে, এখানে থাকতে চাও, থাকো, সারা জীবনের জন্য থাকো, ভালো করে থাকো, দিয়ে দিল। হুট করে তারা বিয়ে করাই দিল। এই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বিয়ে। রবীন্দ্রনাথ ঠাকুর তার বউকে নামকে চেঞ্জ করে দিলেন ভবতারিণী দেবী থেকে মৃণালিনী দেবী। নজরুল তার ওয়াইফকে আশালতা সেনগুপ্তা থেকে প্রমিলাতে চেঞ্জ করেছিলেন, দুলি বা দুলন চাপা। উনিও চেঞ্জ করেছিলেন ভবতারিণী দেবী থেকে কি আছে, মৃণালিনী দেবী। এই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বিবাহিত জীবন। 1883 সালের পরে আর তিনি পড়ালেখা করেন নাই। এরপর স্যার ওনার জীবন কাহিনী কোন বইতে পাবো? ওনার জীবন চরিত আছে, বেশ কয়েকটা সাহিত্য আছে, তাহলেই হবে। ও আল্লাহ, বলেন স্যার আজ বেশি সময় নেবেন, কোনো স্কিপ করবেন না, আমার তো শেষ করতে হবে। আমার তো সময় 3টা না 5টায় আমার আরেকটা ক্লাস আছে, আপনাদেরকে ছেড়ে চলে যেতে হবে এই ক্লাসে। 5টা বাজার আগেই আমাকে আইটি অফিসার বলবে কি, স্যার ক্লাস শেষ। এই জুম বাদ, নতুন জুম দেবে, নতুন শীট দিবে পিছনে। আচ্ছা, এখন আসুন 1883 সালের পরে আছে 1898 সাল। তিনি এখন দুস্তর রাজনীতিবিদ। 1898 সাল, 1898 সালের প্রাদেশিক নির্বাচনে তিনি ইলেকশনে দাঁড়ালেন। ইলেকশনে নির্বাচনী প্রচারণার কাজে তিনি সর্বপ্রথমবারের মতো ঢাকায় আসলেন।
সর্বপ্রথমবারের মতো ঢাকায় আসলেন আর ওই ইলেকশনে নির্বাচিত হলেন। ইলেকশনে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। নাম বলুন, আমি তো দেখতে পাই না আপনাদেরকে। স্যার আমার তো ক্যামেরা ওপেন করা আছে। নাম কি আপনার? ফারজানা। হ্যাঁ বলুন। স্যার এগুলো যে লিখে দিচ্ছেন এগুলো কি নোট করে নিব? আস্তে ধীরে কথা বলুন, এত তাড়াতাড়ি বললে দেন বুঝি না। স্যার এগুলো যে নোট করে দিচ্ছেন এগুলো কি লিখে নিব না বই দেখে মুখস্থ করে ফেলবো? ও লিখে নেবেন কিনা রেকর্ডটা দেখবেন, আর মাঝে মাঝে একটা স্ক্রিনশট নিব, যখন বোর্ড ভরে যায় তখন একটা স্ক্রিনশট রাখবেন। স্যার এবারে প্রাইমারি পরীক্ষা কি 75 মার্কে হবে? হ্যাঁ 75 মার্কে হবে? 75? স্যার এবার কি প্রাইমারি পরীক্ষা 75 নাম্বারে হবে? কেন 75 কেন হবে? আগে তো কোনোদিন 75 ছিল না, আগে তো 80 ছিল। স্যার 80 তো 75 নমুনা ওএমআর শিটের নমুনায় 75 দেখলাম আর বাংলাদেশ সম্পর্কে 5টি বাক্য স্যার ওটা কিভাবে লিখবো? মানে কি? স্যার অনেক জায়গায় দেখলাম এটা, অনেকেই বলতেছে। আমি বুঝি না। মানে স্যার 75 মার্কের মানে এমসিকিউ থাকবে আর 5 মার্ক হচ্ছে বাংলাতে বাংলাদেশ সম্পর্কে 3টা বাক্য আর ইংরেজিতে আমি 2টা আমি বাক্য। জন্মের পরে আজকে প্রথম এটা শুনলাম। গত বছর আমরা পরীক্ষা দেখেছি, এরকম ছিল না। বাংলাদেশ সম্পর্কে একটা বাক্য লিখবেন, বাংলায় একটা বাক্য লিখবেন, ইংরেজিতে একটা বাক্য লিখবেন, এই জন্য যেন আপনাকে গাড়ে ধরে বের করতে পারে যে পরীক্ষাটাকে আপনি দিয়েছিলেন নাকি আপনার পরীক্ষা আরেকজনে দিয়েছিল। হাতে আর লেখাটা এই জন্য মিলানোর জন্য তারা দেখে, হাতের লেখা মিলানোর জন্য লিখে। এই যে এত বড় করেন তো হয়। ও আচ্ছা। আচ্ছা এখানে কি বলছে? এখানে বলছে কি ওএমআর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। ও আচ্ছা, এখানে যেটা বলছেন, এখানে কি লিখে আছে? 75টা প্রশ্ন দেয়া আছে। সরি 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 সরি, আমি দুঃখ প্রকাশ করছি, আমি এটা তো দেখি নাই। কিন্তু এখানে 75টা দেয়া আছে, এরকম তো অধিদপ্তর থেকে আগে কোনো নির্দেশনা ছিল না। পাশে তো লেখা নাই যে 5 মার্ক লেখার জন্য, বাক্য লেখার জন্য এরকম কিছু লেখা আছে? স্যার তাহলে 5 মার্ক কোথায় যাবে? এটা তো আমি জানি না। তাহলে 75 পরীক্ষা হবে আর 25-এর ভাইবা হবে? সরি, আমি এটা আগেরটা আমি দেখি নাই, এটা দেখে আমি এখন বুঝতে পেরেছি। তাহলে 5 মার্ক হবে না, আপনি 75 থেকে আপনার কাট মার্ক ধরবে, তাহলে 80 হবে না, তাহলে 25 যাবে হচ্ছে ইয়াতে। তবে এইটা হবে কিনা আমি শিওর না। এমন হতে পারে যে এখানে নমুনা দিয়েছে এরকম 80টাই প্রশ্ন থাকবে, এমনও হতে পারে। অথবা 75টা প্রশ্নে আসতে পারে, তারা তাদের মতো করে প্রশ্ন দেবে, আপনি আপনার মতো করে উত্তর দিবেন। আর ওই যে বাংলা লেখার জন্য কোনো নাম্বার থাকবে না। বাংলা লেখা এই জন্য যে আপনার হাতের লেখা ভাইবার দিন মিলাবে, ভাইবার দিন আর এই দিন দুইটা একই বাক্য লিখে দিয়ে আসবেন। একই বাক্য, যদি বাক্য না মিলে, বাক্য লিখতে না পারেন, তাহলে ওই লেখার এই লেখা না মিলে সাথে সাথে এই যে এটা ধরায় দিবে। একবারে যাবেন হচ্ছে টানা 14 দিনের সশ্রম কারাদণ্ড। 14 দিনের সশ্রম কারাদণ্ডে আপনার পরীক্ষা বাতিল। ওকে, তাহলে আমরা নামাজের জন্য বিরতি দিচ্ছি, এরপরে এসে শিহাব কথা বলবো। নামাজের জন্য শিহাব একটু দেন, শিহাবকে একটু মিনিট করেন না শিহাব। আচ্ছা আমরা নামাজের জন্য বিরতি নিচ্ছি 4টা 1 থেকে 4টা 15 মিনিট। শিহাব 4টা 1 থেকে 4টা 15 মিনিট নামাজের বিরতি। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম সালাম, বলুন। স্যার আমার 2টা প্রশ্ন আছে স্যার, প্রশ্ন দুটো নিবেন? আমি সরি বুঝতেছি না, সলভ করে দিতে। স্যার রবীন্দ্রনাথ বুঝতেছি না, একজনের কথা বলতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুর সবাই শুরু করেন। আচ্ছা ক্লাসের মাধ্যমে কথা বলে একটু পরে সময় দিন স্যার। আচ্ছা আমরা নামাজের পরে কথা বলবো, নামাজের বিরতি চলছে এখন, নামাজের বিরতি চলছে, আচ্ছা নামাজের স্যার, বিরতির পর কথা বলবো। পরে সময় দিন স্যার, আগে যেন দেন না, তাতে সমস্যা হয় ক্লাসে। আচ্ছা শিহাব কথা বলেন, শিহাব। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, বলুন। স্যার কেমন আছেন? ভালো আছি, বলুন। স্যার ওটা মনে হয় যে নমুনা কপি, হ্যাঁ? তো আমার মনে হচ্ছে ওটাতে 80 মার্কেরই পরীক্ষা হবে। স্যার ওটা হচ্ছে নমুনা কপি তারা দিয়েছে আর কি, যে এই টাইপের হবে আর কি। আমার মনে হয় 80 মার্কেরই হবে পরীক্ষা। আমারও ধারণা এটাই যে 80 মার্কের হবে, আর এটা নমুনা দেখে এই জন্য মনে হচ্ছে এরকম, সম্ভবত, হ্যাঁ আমি স্যার sure না। এরকম, তবে স্যার 80 মার্কেরই হবে। আচ্ছা আমি আর স্যার আমারও ধারণা, উপরে তবে যে ওটা আপনারা সেন্টেন্স পরীক্ষার হলে গুলা, গিয়ে ডিসিশন নেবেন, অথবা প্রথম ধাপের তো আপনারা পরীক্ষার্থী না। সো আপনারা যেটা করবেন, দ্বিতীয় ধাপের পরীক্ষার্থী যেহেতু যেহেতু আপনারা দ্বিতীয় ধাপের পরীক্ষার্থী, সো আপনারা আগে দেখুন যে কিভাবে পরীক্ষা নিতে চাই। সো আমরা নামাজের জন্য 15 মিনিট বিরতি দিচ্ছি, দ্রুত নামাজ শেষ করে আসবেন। আমাকে দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা? আমাকে দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা? আর কারো কোনো কিছু বলার থাকলে বলুন। এই তোমার মিস করতেছি।
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, জোরে কথা বলবেন। স্যার, গীতাঞ্জলি আর সন্ধ্যা সঙ্গীত এই বানান দুটো যদি একটু বলতেন। আপনি বানান দুটো ভুল করছেন। গীতাঞ্জলি লিখে দেবো, সন্ধ্যা দন্ত নয় ধয় জফলা আকার যুক্ত জফলা আকার। স্যার একবার বানান বলবেন প্লিজ। ওকে, ঠিক আছে, বলে দেবো। চুপ চুপ। ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, নাম বলুন। স্যার আমি রূপালী বলছিলাম। জি বলুন। স্যার বলছি আমাদের বাংলায় বিরাম চিহ্ন স্যার কয়টা? 14টা। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তথ্য আমাদের স্যার চেঞ্জ হয়েছে। কি কি? তো স্যার স্যার আমাদের তো ওই যে যেরকম স্যার আমাদের যে সমাসের যেটা প্রকারভেদ, আবার ওই যে হ্যাঁ বলতেছে যে আমার স্যার সমাস সমাস হ্যাঁ স্যার সেখানে তো স্যার প্রকারভেদটা তো স্যার চেঞ্জ হয়েছে, যেখানে স্যার এখানে 6 প্রকার ওখানে বলতেছে 5 প্রকার। আমি তো 6 প্রকার জানতাম, 4 প্রকারও জানতাম, কিন্তু 4 প্রকার তো 5 প্রকার তো জানতাম না। স্যার 4 প্রকার নতুন বইয়ের মধ্যে লিখছে, পদের প্রাধান্যের দিক থেকে সমাজ 4 প্রকার আগেও ছিল, এটা দিবেন না। পুরাতন বোর্ড বইকে ফলো করবেন, পুরাতন বোর্ড বইকে ফলো করবেন, নতুন বোর্ড বইকে ফলো স্যার করতে যাবেন না। স্যার আরেকটা কথা স্যার, স্যার এই যে আমাদের স্যার যেটা ধ্বনি আছে স্যার, ওই যে স্যার বর্গ ছিল স্যার 5টা, আর এই যে নতুন বইতে বলতেছে স্যার এখানে যে মানে 20টা অনুযায়ী হলে স্যার মানে 5টা বর্গ, কিন্তু স্যার স্পর্শ বর্ণ পুরাতন বইতে ছিল আমাদের 25টা, আর এই বইতে বলতেছে আমাদের 20টা, তাহলে কখন আমরা কি করবো? 20টা। জি স্যার। হ্যাঁ, ওই একজন একজন কথা বলতে দেন। রানা। তাহলে স্যার এটাকে আমরা কি 20টাই লিখবো? জি, 20টা। স্যার স্যার মানে স্যার এইগুলা স্যার আমাদের কনফিউশন হয়ে যাচ্ছে, এটার যদি একটা তথ্য বা একটা পিডিএফ যদি আমাদের দিতেন তাহলে আমাদের ভালো হতো স্যার। এটা আপনারা প্রশ্ন না করলে তো আমরা বুঝবো না। আপনারা প্রশ্ন স্যার আমরা করবেন, তো স্যার সার্ভিস সেন্টারে প্রশ্ন করবেন, জি এরপরে স্যার। এটার উত্তর দিব। সার্ভিস সেন্টার থেকে একটু পরে আপনাদের তানভীর ভাই আসবে, কথা বলবেন, তখন আপনাকে এটার উত্তর দিয়ে দিবে। আরো কেউ আছেন? আর কারো কোনো কথা আছে? রানা, কথা বলুন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। স্যার। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু স্যার আলাইকুম। আগে ওয়ালাইকুম সালাম, বলুন বলুন। স্যার আমি আতিকুর রহমান, আমি নিবন্ধনে পোস্টার করার জন্য চাচ্ছিলাম, এটা করলে ভালো হবে কিনা স্যার? নিবন্ধনে পোস্টার করলে ভালো হবে কিনা স্যার? নিবন্ধনের কোর্স করলে ভালো হবে কিনা? জি স্যার, আমি ওই প্রাইমারি কোর্সটা ভালোভাবে করতে পারি নাই, প্রিপারেশন তেমন ভালোভাবে হয় নাই। আগে প্রাইমারি কোন ধাপের পরীক্ষার্থী? আমি স্যার 3য় ধাপের স্যার। এটার সাথে ওটা রাখবেন। এইটা যতদিন চলে ততদিন ক্লাস করতে থাকুন। এটা ক্লাসটা শেষ হয়ে গেলে পরে ভর্তি হবেন ওটাই। ওকে, এরপর আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আমাদের হচ্ছে আপনি ক্লাস নিয়েছিলেন এক্সট্রা শীটের 5 নাম্বার, তো হচ্ছে লিঙ্গ প্রকরণ বচন সংখ্যাবাচক শব্দ এগুলো হয়েছিল, কিন্তু প্রকৃত প্রত্যয়টা হয়নি স্যার। রানা, এই যে কথা বলা শেষ করে মিনিট করে কথা বুঝতে পারছে না তাতেই। হ্যাঁ বলুন। স্যার আমাদের প্রকৃত প্রত্যয়ের ক্লাসটা হয়নি, যমুনা এক্সট্রা কেয়ার লাইন আছে। কি হয় নাই? প্রকৃতি প্রত্যয় তানভীর ভাই আসবে সার্ভিস সেন্টার থেকে, এটা ওনাকে বলবেন। ওকে, এরপর বলুন দেন। প্রিয়াঙ্কা, সুমাইয়া, মাহমুদা, বখতিয়ার। ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে সাহিত্য চর্চা শুরু করেন? এটার উত্তর আমি জানি না। 8 বছর বয়সে প্রথম কবিতা লিখছিলেন একটা, এতটুকু জানি। ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ স্যার, বখতিয়ার বলছিলাম। হ্যাঁ স্যার আজকে তো আমাদের বাংলা সাহিত্য শেষ ক্লাস। জি। যে স্যার কল্পনা কল্পনা করে যেহেতু ফার্স্ট ধাপের পরীক্ষা 8 তারিখে হচ্ছে, আমাদের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ। স্যার একটা বিষয় বলার আছে স্যার, যেহেতু বিষয়টা আপনার না, তারপরে বলতে হচ্ছে শেষ ক্লাস তাই।
আমাদের স্যার যমুনা 6 ব্যাচে বয়েজের ক্লাসটা স্যার টোটালি হয়নি। ওই ক্লাসটার জন্য আমরা অনেকবার রিকোয়েস্ট করেছি, কিন্তু ক্লাসটা হয়নি। তাই আমি চাচ্ছি সার্ভিসের কারোর সাথে একটু আমাদেরকে কথা বলাই দেন আজকে ওকে, লাইভে। এই ক্যামেরা মনে হয় চেঞ্জ হয়েছে, লেখা বুঝতে পারছেন? নাইটের ক্লাস স্যার আমরাও চাই। এই ক্লাসটা নিয়ে স্যার যমুনা আমাদের অনেক ভার্সিটি অভিযোগ, এটা কিন্তু ক্লাসটা একটু টোটালি পরে হয়নি। সার্ভিস সেন্টার থেকে একজন লোক আসবে, ওনার সাথে আপনারা সবাই কথা বলবেন। আর আগে ওনাকে আমরা লাইভে বলছি, আর কিন্তু আপনি তারপর উনি একদিন ক্লাসটা কথা নেয়নি। বলে দিয়েছিলেন যে সেদিন বলছিলাম ইংরেজি লেকচারে এক পুরোটা হয়নি, উনি লিখে নিয়ে গেছিল তারপরেও কিছু করেনি। আজকে আবার বলবেন। 3-4 দিনই লাইভ ওনারে বলা হয়েছে, কিন্তু উনি কোনো সমাধান দেয়নি। আচ্ছা, আজকে আরেকবার বলবেন, হ্যাঁ আজকে আরেকবার বলবেন, একটু পরে আর তানভীর ভাই আসবে, উনি আসলে উনি কথা বলবেন। আচ্ছা ধন্যবাদ স্যার, জি আপনার একটু ওনার স্যার। সাথে কথা বলাই দিন। জি, ওকে ওকে, হ্যাঁ ওকে, ঠিক আছে। যাদের সাথে কথা বলতে সুযোগ না পেয়েছি এতক্ষণ আর কথা বলতে পারবো না। তাহলে আগে দেখুন, আমরা এই পর্যন্ত আলোচনা শেষ করি। 1898 সালে নির্বাচনী প্রচারণার কাজে উনি ঢাকায় এসেছিলেন। 1901 সাল এই ইলেকশনে পাশ করার পর রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা খুব খুশি হলেন যে আমার ছেলে এবার জীবনে কিছু একটা করেছে, কারণ আমার ছেলে এবার জীবনে সফল। তখন 1901 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা তার বাড়ি থেকে দূরবর্তী পার্শ্ববর্তী জেলা বীরভূম জেলার বোলপুর উপজেলার শান্ত নীরব নির্জন জায়গা দেখে একটা একতলা বাড়ি বানিয়ে দেন। তিনি এটার নাম দিয়েছিলেন শান্তিনিকেতন। এই শান্তিনিকেতনকে রবীন্দ্রনাথ ঠাকুর উৎসর্গ করেছিলেন কার জন্য? বিশ্ব ব্রহ্মাচার্য নামে তিনি একটি আবাসিক স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। বিশ্ব ব্রহ্মাচার্য নামে তিনি একটি আবাসিক স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। এই বিশ্ব ব্রহ্মাচার্যের যে আবাসিক স্কুলটা ছিল, এখানে শুধুমাত্র ব্রাহ্মণের ছেলে মেয়েরা পড়ালেখা করতো। এটা হচ্ছে বিশ্ব ব্রহ্মাচার্য। এখন আসুন, 1905 সাল যখন বঙ্গভঙ্গ হলো, বঙ্গভঙ্গের প্রেক্ষাপটে রবীন্দ্রনাথ ঠাকুর খুব কষ্ট পেলেন অন্যান্য সকল ভারতীয় রাজনীতিবিদদের মতো। তখন রবীন্দ্রনাথ ঠাকুর এই রাগে খুবই কষ্টে তিনি একটা কবিতা লিখলেন, বাংলার মাটি বাংলার জল, তার লেখা জীবনের একমাত্র সনেট। দ্বিতীয় কবিতা লিখলেন হচ্ছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, আমার সোনার বাংলা এবং আমি তোমায় ভালোবাসি। এই কবিতাটি তিনি রচনা করলেন 1905 সাল। এই কবিতার গতবার প্রাইমারির দ্বিতীয় ধাপে আসছে। এটা কোন ধরনের সঙ্গীত? দেশাত্মবোধক সঙ্গীত। কমেন্টে উত্তর দেবেন সবাই। দেশাত্মবোধক সঙ্গীত। 250 ছাত্রছাত্রী আপনারা এখন এই মুহূর্তে ক্লাসে আছেন 252 জন। দেশাত্মবোধক সঙ্গীত, নজরুল সঙ্গীত, রবীন্দ্রনাথ সঙ্গীত, বাউল সঙ্গীত। কোন ধরনের সঙ্গীত? সুব্রত সঠিক উত্তর দিয়েছে, শেফালি দিয়েছেন। কেন দিয়েছেন? কেন তিনি এটা বাউল? তিনি তো জীবনে কোনোদিন বাউল ছিলেন না। তিনি একজন বাউলের উরসে গিয়েছিলেন, বাউল গগন হরকড়া। এই গগন হরকড়া রবীন্দ্রনাথের অনেক আগে মারা গিয়েছেন। এই গগন হরকড়ার উরসে গিয়ে তিনি গগন হরকড়ার সুরে, বাউল সুরে তিনি গান গেয়েছিলেন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এখন আমার প্রশ্ন হলো, তাহলে এই বাউলটা সঙ্গীত মানলাম, তাহলে রবীন্দ্রসঙ্গীতের সুর কে দিয়েছেন? সুরকার কে, গীতিকার কে? রবীন্দ্রনাথ নাকি গগন হরকড়া? এই জাতীয় সঙ্গীতের সুরকার গীতিকার কে? জাতীয় সঙ্গীতের সুরকার এবং গীতিকার কে? জাতীয় সঙ্গীতের সুরকার এবং গীতিকার কে? রবীন্দ্রনাথ ঠাকুর। থ্যাংক ইউ। এখন আসুন, রবীন্দ্রসঙ্গীতের সুরের সাথে এই জাতীয় সঙ্গীতের সুরের কোনো মিল আছে? 0% মিল নাই, 0%ও নাই, কিচ্ছু মিল নাই। রবীন্দ্রনাথ ঠাকুর সকল গানে তার নিজের সুর দিয়েছেন, আর শুধুমাত্র এই গানের মধ্যে তিনি নিজে সুর দেন নাই। তিনি সুর দিয়েছেন কার? তিনি সুর দিয়েছেন বাউল গগন হরকড়ার। রবীন্দ্রসঙ্গীত কে কে গাইতে পারবেন? যদি পারেন কেউ একজন হাত তোলেন। ভাই ভাই গাইতে হয়, ভাই ভাই প্রায়ই গাইতে হয়। কে পারবেন রবীন্দ্রসঙ্গীত? একটু হাত ওঠান। রবীন্দ্রসঙ্গীত আমরা একটু শুনতে যাচ্ছি, কে পারবেন? রুমনা রিমা, আপনি একটা গান বলেন, যেটা মন চাই। আমারও পরানো যাহা চাই, মিউট করেন। আমারও পরানো যাহা চাই, অথবা অন্য কিছু, দুইজনেই। একজন রুমনা রিমা, না মিউট হয় নাই তো, হয় নাই। রুমনা রিমা, হাসি খাতুন, সময় 2 মিনিট, এক একজনের 2 মিনিট সময় পাবেন, 2 মিনিট। কেউ মিউট হচ্ছে না কেন? মিউট করেন সবাই করা। রোমানা রিমা, কোনটা বলবেন? স্যার আমি জাতীয় সঙ্গীত বলবো না রবীন্দ্রনাথের কোনো একটা গান বলবো? না না, অন্য একটা গান, জাতীয় সঙ্গীত ছাড়া। স্যার বলছি তাহলে। আমারও পরানো যাহা চাই, তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চাই। আর পারবো না স্যার। ওকে, পরে দেন, হাসি খাতুনকে দেন। হাসি, হাসি,
মিতু, জি স্যার। সুরভি, ভাইবা বোর্ডে গান বলেছিলাম, একটা গান বলুন, কোনটা মন চাই? রবীন্দ্রনাথের যে কোনো গান। উস্মিতা ইসলাম উষা, হ্যাঁ স্যার আপনিও একটা শোনাবেন, আমি তো গান হারিনো, আই গান হারিনো। হাসি, মিতু, ওরা মিউট। হাসি, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। হ্যাঁ বলুন বলুন। স্যার রবীন্দ্রনাথের গান শোনাবো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা স্যার। ভালো সখী নামটি লিখো তোমার মনের মন্দিরে, ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ওকে, পড়ে যান, মিতুকে মিউট। থ্যাংক ইউ থ্যাংক ইউ আসসালামু থ্যাংক আলাইকুম ইউ স্যার। থ্যাংক ইউ হাসি, থ্যাংক ইউ, অনেক সুন্দর গেয়েছেন, কিন্তু নেটওয়ার্ক সমস্যার কারণে আমরা পুরোপুরি বুঝতে পারিনি। মিতু, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, বলুন কোনটা বলবেন? স্যার এই ফার্স্ট এইখানে আমি কথা বলতেছি, এতদিন ধরে ক্লাস করি কখনো কথা বলতে পারি নাই। আচ্ছা আজকে বলুন, এখন সময় দিয়েছে, আপনার গান সবাই শুনবে, আমি একা না, 253 জন, আমার আইটি অফিসার আর আমি 255 জন শুনবে, বলুন। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি। স্যার কেমন নার্ভাস ফিল করতেছি, আর পারবো না। সুষমা চক্রবর্তী, থ্যাংক ইউ, এতটুকু বলছেন, থ্যাঙ্কস। সুষমা চক্রবর্তী দিদি, আপনার কাছ থেকে সর্বশেষ গান প্রত্যাশা করছি, সুষমা চক্রবর্তী। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার, বলুন। এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে, বাহির হয়ে এসো, বাহির হয়ে এসো তুমি যে আছো অন্তরে, এসো আমার ঘরে। নমস্কার স্যার। থ্যাংক ইউ সীমা, থ্যাংক ইউ সুষমা চক্রবর্তী। আমি তো ভুলেই গেছিলাম, আমি কি বাংলাদেশ বেতারে আছি নাকি বিদ্যাবাড়ির বেতারে আছি, কোথায় আছি আমি তো ভুলেই গিয়েছিলাম। হ্যাঁ সীমা বলুন, সীমা সীমা সীমা, লাস্ট পারসন, রবীন্দ্রনাথ ঠাকুর শেষ। সীমা জি শুনতে স্যার। পাচ্ছেন? কোনটা বলবেন? ভিতরে স্যার আমারও পড়ানো যাহা চায়। হ্যাঁ হ্যাঁ বলুন, সময় 2 মিনিট আপনার, শেষ সময়। স্যার মাঝখান থেকে শুরু করলাম। হ্যাঁ বলুন। আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস, যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও, আমি যত দুঃখ পাই গো, আমারও পরানো যাহা চাই, তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চাই। ছেলেরা কই, খালি মেয়েরা গান বলেন, ছেলেরা কই? ছেলেদের চাকরি লাগবে না? একটু পরে এসে বলবেন মেয়েদের সব কোটা, মেয়েরা সব কোটা, আমাদের কিচ্ছু নাই। একটা গান পারেন না ছেলেরা, কিচ্ছু পারেন না। থ্যাংক ইউ, অনেক সুন্দর বলেছেন। এখন আমি একটু জাজ করতে যাচ্ছি সবার কাছ থেকে, এতক্ষণ যে সুর শুনেছেন, এই সুর আর আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই সুর কি সেম? কোনোদিনও না। রবীন্দ্রনাথের এই সুর দুইটা, একটা গগন হর করার একটা গান ছিল, আমার বন্ধু জেরে কোথায় পাবো তারে, গত বছর প্রাইমারিতে আসছে, আমার বন্ধু জেরে কোথায় পাবো তারে। এই গানকে কপি করে রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছিলেন আমার সোনার বাংলার সুর,
আর দুনিয়াতে যত সঙ্গীত আছে রবীন্দ্রসঙ্গীত, সকল সঙ্গীতে সুর দিয়েছেন রবীন্দ্রনাথ নিজের। হ্যাঁ, একজন লিখছেন আপনি, আমি গাইবো না, আপনি আমারে পাম দিয়েন না। হ্যাঁ, আমারে পাম দিলে লাভ নেই, আমি গান বলবো না। এটাকে আমি গান গাওয়ার জন্য আসছি? আমি তো গান বলছি। ওই কে এর লাস্টে দেন, এ কি গাইতে চাইছে দেখি। ছেলেরা পারি স্যার, কিন্তু লজ্জা করে। রাইসুল ইসলাম, এই লজ্জা করে, এই লজ্জা মেয়েদের ভূষণ, আপনার লজ্জা করতে গেছে? হ্যাঁ, জিমিকা, এর একটা মিউট করেন। জিমিকা রানী দাস, শেষ পার্সন। হ্যাঁ, এটা একটু ইউটিউবে থেকে সবাই দেখে নেবেন। আমি কোথায় পাবো তারে, আমার বন্ধু যে রে, গগন হরকারার এই ঐতিহাসিক গান থেকে রবীন্দ্রনাথ ঠাকুর আমার সোনার বাংলা গানটিকে তিনি কি করেছিলেন, সুর দিয়েছেন। এই জন্য এই গানের সুরকে বলে বাউল সুর। রানী দাস, নমস্কার স্যার, কেমন হ্যাঁ আছেন? ভালো আছি, বলুন কি বলবেন। আমি 2 লাইন গান শোনাবো হ্যাঁ রবীন্দ্রনাথ শোনান, ঠাকুরের। থ্যাংক ইউ, শোনান। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন গো এই বটে, আমি বাইব না মোর খেয়া তরির এই ঘাটে। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বটে, আমি বাইব না মোর খেয়া তরির এই ঘাটে। চুকিয়ে দেব বেচা কেনা, মিটিয়ে দেব গো যখন নমস্কার স্যার। থ্যাংক ইউ, কি থ্যাংক ইউ। এত কিছু বলার উদ্দেশ্য এটাই যে যখন আপনার প্রাইমারির ভাই ভাই যখন আপনাকে বলা হবে যে কোনো একটা গান বলুন, সর্বপ্রথম চেষ্টা করবেন হয়তো রবীন্দ্রসঙ্গীত নয়তো নজরুল সঙ্গীত। এরপরে যদি পারেন দেশাত্মবোধক সঙ্গীত। যদি আরেকটু তেলবাজি করতে চান তাহলে আপনি বলে দিবেন থিম সং, কি, মুজিব বর্ষ, তুমি বাংলার ধ্রুবতারা, তুমি হৃদয়ের বাতিঘর, আকাশে বাতাসে তোমারই কণ্ঠ, তোমারই বজ্রস্বর। ঠিক, আকাশে বাতাসে বজ্র কণ্ঠ, তোমারই কণ্ঠস্বর। তবে এটা গাইতে গেলে আরো বিপদে পড়বেন। কে রচনা করেছেন, কে গীত দিয়েছেন, প্রথম কে গেয়েছেন, এগুলো জেনে শুনে বুঝে এই গান গাইবেন। না হলে সহজ কথা, স্যার রবীন্দ্রসঙ্গীত, স্যার নজরুল সঙ্গীত, একটাই নজরুল সঙ্গীত। আপনার যেটা মঞ্চে, যারা পারেন না, যারা হুজুর মানুষ, গান গাইলে পাপ, ওনারা গিয়ে শুরু করবেন তৌহিদের ওই মুর্শিদ আমার মোহাম্মদের নাম, অথবা তোরা দেখে যে আমিনা মায়ের কোলে শিশু মোহাম্মদ দুলে, অথবা ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলুরে দুনিয়ায়। হ্যাঁ, এই সুব্রত সরকার তেলবাজি করেন, হ্যাঁ, রাত পোহালেই, যদি রাত পোহালেই শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, এখন পরের দিন এসে ধরবে বাড়ছে কি আপনি আছেন কিনা সাথে, সুব্রত সরকার। হ্যাঁ, তখন কিন্তু বিপদ। আপনার বিস্তারিত ইতিহাস পিছন থেকে ওইটা জেনে ব্যাকআপটা নিয়ে ক্লাসে বলবেন। থ্যাংক ইউ, অনেক থ্যাঙ্কস। অনেকেই ভালো গাইতে পারছেন, আমি আশা করি সবাই চেষ্টা করবেন। আর প্রিলি পাস করলে বিদ্যাবাড়ির সাথে অবশ্যই যুক্ত হবেন, ভাইবার জন্য অবশ্যই যুক্ত হবেন। আমাদের স্যারেরা আরো কিছু টিপস দিবে, যেহেতু আপনাদের আজকে লাস্ট ক্লাস। তাহলে আসুন, 1905 সাল যখন বঙ্গভঙ্গের প্রেক্ষাপটে রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করলেন দুইটা বিখ্যাত গান, একটা হচ্ছে কি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, একটা হচ্ছে বাংলার মাটি বাংলার জল। 1910 সাল ব্রিটিশ সরকার চিন্তা করলেন রবীন্দ্রনাথ যেহেতু আমাকে গালি দেয় না, এই সাহিত্যের অঙ্গনে, এই রাজনৈতিক অঙ্গনে রবীন্দ্রনাথকে দরকার। যেমনি ভাবে বর্তমান প্রধানমন্ত্রী চিন্তা করেছেন, হঠাৎ করে সাকিব আল হাসান খেলার মাঠে কোপাই, এখন রাজনীতিতেও তারে আমারে দরকার। এখন তারে মনোনয়ন দিয়ে দিল, 2 দিন পরে পাশ করবে, 2 দিন পরে মন্ত্রী বানায় বসায় রাখবে, শেষ। এইরকম ভাবে হুট করে কি করলো, 1910 সালে রবীন্দ্রনাথ ঠাকুরকে বললো তুমি কি করতেছো এখন? বললো আমি বই লিখি। কি বই? গীতাঞ্জলি। আচ্ছা, আমাকে দেখতে পাই না কেন? স্যার আমি তো দেখতেছি আবুল কালাম, আমি তো আপনাকে দেখতে পাই না, কিন্তু আমি তো মাঝখানে আছি, বাকিরা দেখতে পাচ্ছেন কিনা জানাবেন। 1910 সালে গীতাঞ্জলি লিখলেন, তখন তাকে বলা হলে তুমি এটাকে ট্রান্সলেট করো, ইংরেজিতে অনুবাদ করো। তখন তিনি এটাকে ইংরেজিতে অনুবাদ করলেন, কি নামে অনুবাদ করলেন? সং অফারিংস নামে তিনি অনুবাদ করলেন। এই অনুবাদে লেখার সময় এই সাহিত্যে ভূমিকা লিখেন তৎকালীন পোয়েট লরেটস WB ইয়েটস, উইলিয়াম বাটলার ইয়েটস। এই উইলিয়াম বাটলার ইয়েটস নোবেল পুরস্কার প্রাপ্ত সাহিত্যিক 1923 স্যার সালে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার আমাদের কি দ্বিতীয় ধাপের পরীক্ষা ডিসেম্বরে হওয়ার সম্ভাবনা না, আছে? সম্ভাবনা নাই, একেবারেই নাই বললেই চলে। ও স্যার, জি আচ্ছা স্যার, আসসালাম। ওকে, থ্যাংক ইউ। এখন আসুন 1912 সাল, 1912 সালে এটাকে অনুবাদ করা হলো, 1913 সালে ওনাকে নোবেল পুরস্কার দেওয়া হলো। মনে রাখবেন, আপনি যখন ওদের দাসত্বগিরি করতে পারবেন ঠিক তখন আপনাকে নোবেল পুরস্কার দিবে। নোবেল পুরস্কার অনেকটাই রাজনৈতিক পুরস্কার, রাজনৈতিক কোনো বিবেচনা ছাড়া আপনাকে নোবেল পুরস্কার দিবে না। আমরা দেখতে পাই গত 2 বছর আগে ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবিy আহমেদকে
আবি আহমদকে তিনি কি নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়েছিল। এই আবি আহমদের হাতে রঞ্জিত আছে 1 লক্ষ মুসলিমের রক্ত। তিনি নিজেও একজন মুসলিম, তার হাতে 1 লক্ষ মুসলমানের রক্ত আছে। এখন এই আবি আহমেদের হাতে যদি আরব জাহানের, শেক্সপিয়ারের ভাষায় যদি বলি, আরব জাহানের যত ধরনের আতর আর সুমধুর সুবাস আছে, যত স্প্রে আছে, যতগুলো বডি স্প্রে আছে, সবগুলো আইনা লাগাই দিলেও এই আবি আহমেদের হাত কখনো মুসলিমদের রক্তের দোষ যাবে না। তাও তাকে নোবেল পুরস্কার দেওয়া হলো কোথায়? শান্তিতে। মিয়ানমারের অং সান সুচির হাতে প্রায় 40 লক্ষ হিন্দু, প্রায় 1.5 লক্ষ 4 লক্ষ মুসলিম, প্রায় 1.5 লক্ষ হিন্দুর রক্ত এই অং সান সুচির হাতের মধ্যে মিশে আছে। প্রায় এই 80-র দশক থেকে 2023 সাল পর্যন্ত এই সময়গুলোতে তিনি এতগুলো হিন্দু মুসলিমকে হত্যা করেছেন। কিন্তু এই অং সান সুচিকে দেওয়া হলো শান্তিতে নোবেল পুরস্কার। কেন? সম্পর্ক আছে কার সাথে? নোবেল কমিটির সাথে। এটা হচ্ছে রাজনৈতিক পুরস্কার। রাজনৈতিক পুরস্কার আপনাকে দেওয়া হবে যখন তার সাথে আপনার ভালো সম্পর্ক টিকে থাকবে। তখন রবীন্দ্রনাথ ঠাকুরকে আরো ফেমাস করার জন্য ব্রিটিশ সরকার উপাধি দিলেন নাইটহুড উপাধি দিলেন। এইটা আবার 1919 সালে এটাকে কি করা হয়? তিনি ত্যাগ করলেন। কেন? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে 1917 সালে একটা আইন করা হয় ব্রিটিশ সরকার, রাওলাট আইন। এই আইন হচ্ছে ব্রিটিশ সরকার যাকে ইচ্ছা যখন খুশি তখন যাকে ইচ্ছা তাকে ফাঁসি দিতে পারবে, অ্যারেস্ট করে ধরে নিতে পারবে, যাকে ইচ্ছা তাকে ক্রস ফায়ার দিতে পারবে। তখন এটা বিরোধিতা করে হিন্দুরা যখন মাঠে নামে, এদেরকে পুলিশ গুলি করে হত্যা করলে রবীন্দ্রনাথ ঠাকুর এর প্রতিবাদ স্বরূপ সর্বপ্রথম তিনি কি করলেন? ব্রিটিশ সরকারের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করলেন যে ব্রিটিশ সরকারকে এটার শাস্তি নিতে হবে। কি? যতগুলো হিন্দুকে হত্যা করা হয়েছে ততগুলো ব্রিটিশ অফিসারকে হত্যা করতে হবে, পুলিশ অফিসারকে হত্যা করতে হবে, অথবা ব্রিটিশ রানীকে এই দেশের ক্ষমতা ছেড়ে চলে যেতে হবে। তখন ব্রিটিশ সরকার কান খাড়া করলো, হ্যাঁ তোমার দুধ কলা খাওয়াই খাওয়াই আমি রাজনীতিবিদ বানাই, আর তুমি আজকে আমার বিরুদ্ধে কথা বলো, হ্যাঁ দেখাচ্ছি মজা। তখন বললো তুমি হয়তো তোমার বক্তব্য প্রত্যাহার করো, নয়তো নাইট উপাধি ত্যাগ করো। তখন তিনি এই নাইট উপাধি ত্যাগ করলেন। নোবেল পুরস্কার পেয়েছিলেন 1913 সালে, আর এই নোবেল পুরস্কারটা চুরি হয়ে গেছে 2004 সালে শান্তিনিকেতন থেকে। আমাদের বাঙালিরা পারেও বটে। আবুল কালাম স্যার, বোর্ড দেখতে পারি না কেন? বাকি সবাই দেখা যাচ্ছে, আপনি আমাকেও দেখতে পান না, বোর্ডও দেখতে পান না, ঘটনা কি? আপনি লিভ নেন, লিভ নিয়ে আবার জয়েন করেন, তাহলে দেখতে পাবেন বলে আমার বিশ্বাস। এখন আসুন, তখন এখন আপনারা একটু কমেন্টে বলবেন তো, এই যে লোক নোবেল পুরস্কারটা চুরি করলো এর মেধা কতটুকু? সে নোবেল পুরস্কার পাওয়ার যোগ্যতা সে অর্জন করে নাই, ঠিক, কিন্তু সে কিন্তু চুরির যোগ্যতা ঠিকই অর্জন করেছে। নোবেল পুরস্কার কিন্তু চুরি করে নিয়ে আসছে। এখন আসুন, এই লোক এই নোবেল পুরস্কার দিয়ে কি করবে? এই যে লোকটা চুরি করলো নোবেল পুরস্কার, এখন আপনি একটু বলুন আমাকে যে এই নোবেল পুরস্কার দিয়ে সে কি করিবে জীবনে? বলুন, নোবেল পুরস্কার দিয়ে কি করবে? ওর সাথে দেখা হইলে আমার একটু কথা বলার দরকার ছিল যে দাদা তুমি যে নোবেল পুরস্কার চুরি করছো, এই নোবেল পুরস্কারের চুরি করার পর তোমার ফিলিংসটা কি? 1905টা একটু রিপিট করেন। 1905 বঙ্গভঙ্গের প্রেক্ষাপটে তিনি রচনা করলেন আমার সোনার বাংলা এবং হচ্ছে আমার সোনার বাংলা এবং হচ্ছে কি এই বাংলার মাটি বাংলার জল, এই দুটা কথা, বাংলার মাটি বাংলার জল এবং হচ্ছে কি আমার সোনার বাংলা, এই দুটাকে তিনি রচনা করেছেন। এখন আসুন 1926 সাল, যে চুরি করেছে সে নিজেও হয়তো জানে না। থ্যাংক ইউ রাইসুল হাসান, হইতে পারে এমনও। আর সে যদি জানতো এটা নোবেল পুরস্কার, এটা দিয়ে আমার জীবনে কাজ হবে না। পুলিশ যদি জানে আমি নোবেল পুরস্কার চুরি করেছি, এটা যদি পুলিশ জানে, এমনি চোরের শাস্তি 1 গুণ দিলে আমারে দিবে 10 গুণ। বেটা তুই আর কিছু পাস নাই, এই নোবেল পুরস্কার তুই চুরি করেছিস। হাজার হাজার বাঙালির আবেগ, ইতিহাস, ঐতিহ্য জানানো। ভাগ্য ভালো যে চোরের নাম নাই, তাহলে যে আরো কত কিছু পড়তে হতো। সারবিন ইসলাম, খুব মজা পেয়েছে। নাম থাকলে অবশ্যই পড়তে হতো। কোন বেচারা একটা গোয়াল ঘরের মধ্যে এক বই নিয়ে রাখছিল, কি দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘর থেকে আবিষ্কার করা হয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। এই এখন দেবেন্দ্রনাথের নাম পড়তে হয় পরীক্ষার জন্য। কার গোয়ালঘর থেকে? দেবেন্দ্রনাথের গোয়ালঘর থেকে। কে আবিষ্কার করেছেন? বসন্ত রঞ্জন রায়। একটা মানলাম, কিন্তু এই দেবেন্দ্রনাথের নাম কেন পড়বো? সেও বইটা তার গোয়ালঘরে নিয়ে রাখছিল। আর চোর যদি ধরা পড়তো, নিশ্চিত থাকেন আপনি এই প্রশ্ন পরীক্ষায় কোনো না কোনো ভাবে পরীক্ষায় আসতোই। আর এই চোর হয়ে যেত কোন চোর? আমাদের ভাইরাল চোর একটা ছিল না কয়েকদিন আগে, নামটা কি? একটা চোর চুরি করে ভাইরাল হয়েছিল, হ্যাঁ কি জানি নামটা ভুলে গেছে, রংপুর বা এই অঞ্চলের হবে। আচ্ছা এখন আসুন 1926 সাল, দ্বিতীয়বার তিনি ঢাকায় আসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম আসেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ছেলেদের অনুরোধে তিনি বাসন্তিকা গীতি কবিতাটি রচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসে। বললাম আপনাদের তো মনে আছে সিদ্দিক, সিদ্দিক চোর, হ্যাঁ চুরি করে সে বাংলাদেশে ভাইরাল। তার একটা ডায়লগও ছিল, কি জানি আমি তো ভুলে গেছি, অনেকদিন ধরে দেখি না বা শুনি না। আচ্ছা এখন আসুন
এখন আসুন, এই হচ্ছে কি জগন্নাথ হলে বসে তিনি এইটা রচনা করেন। 1930 সালে আইনস্টাইনের সাথে দেখা দেখা হয়। হ্যাঁ, কমেন্টটা কি জানি, তার একটা ডায়লগ ছিল, বিখ্যাত একটা ডায়লগ সিদ্দিক চুরের, আমার ভুল হয়েছে, হ্যাঁ আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও, এই টাইপের কিছু একটা। আচ্ছা, ক্ষমা করে দেন। আচ্ছা, এরপরে আসুন, 1941 সাল তার হয় মহাপ্রয়াণ। আমি দ্রুত মুছে দিচ্ছি, সম্ভব হলে একটা স্ক্রিনশট নেবেন। ওকে, এরপর আমি স্ক্রিনশট নিয়ে আমি মুছে দিচ্ছি। এরপর আমরা যাব রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য কর্ম নিয়ে আমরা যাব। ওকে, রবীন্দ্রনাথ ঠাকুর মনে রাখার কৌশল নাটক। তাহলে উপন্যাস মনে রাখার কৌশল গুলো বলে দেই, দুইটা একসাথে স্ক্রিনশট নেবেন। এখন যেটা লিখবেন সেটা হচ্ছে উপন্যাস। এক রাজা ছিল চতুরঙ্গ, আর উপরে একটা নাটক। এক রাজা ছিল চতুরঙ্গ, তার দুই বোন ছিল। রাজর্ষি ও মালঞ্চ। তারা যোগাযোগ করে ঘরের বাইরে এসে ঘরের বাইরে এসে তাদের চোখের বালিকে হত্যা করে। হত্যা করে 4 অধ্যায়ের শেষের কবিতা রচনা করে। 4 অধ্যায়ের শেষের কবিতা রচনা করে। শেষের কবিতা রচনা করে। করুণা গুড়াই চড়ে, উপরে লিখলাম, নিচে যেহেতু জায়গা নেই। করুণা গুড়াই চড়ে বউ ঠাকুরানীর হাটে প্রকাশ করতে গিয়ে, বউ ঠাকুরানীর হাটে প্রকাশ করতে গিয়ে লিখবেন না, স্ক্রিনশট নেবেন, পড়তে থাকুন। নৌকাডুবিতে মারা যায়। নৌকাডুবিতে মারা যায়। নিবন্ধনে ডেমনস্ট্রেটর ও কলেজ পর্যায়ের পরীক্ষা একসাথে হবে কি না, আগে পরে হবে? আপনি দেখি আটকে গেছেন এইখানে। না, আমি আটকে যাই নাই, আপনার নেটওয়ার্ক আটকে গেছে। দ্রুত 1 মিনিটের মধ্যে মুছে দেব, দ্রুত মার্ক করার চেষ্টা করুন। রাজার নাম চতুরঙ্গ, তার দুই বোন ছিল রাজর্ষি ও মালঞ্চ। তারা যোগাযোগ করে ঘরের বাইরে এসে তাদের চোখের বালিকে হত্যা করে 4 অধ্যায়ের শেষের কবিতা রচনা করে। করুণা গোড়ায় চড়ে বউ ঠাকুরানীর হাটে প্রকাশ করতে গিয়ে নৌকাডুবিতে মারা যায়। একটা স্ক্রিনশট নেন, একটা স্ক্রিনশট নেবেন। আর আমি 2 মিনিটে গল্পটা মুখস্থ করিয়ে দেব, আর 2 মিনিটে গল্পটা মুখস্থ করিয়ে দেব। একদা এক রাজা ছিল চতুরঙ্গ, খুব খেয়াল করে বুঝুন। একদা এক রাজা ছিল চতুরঙ্গ, তার দুই বোন ছিল রাজর্ষি ও মালঞ্চ। তারা 5টা কাজ করেছে। 1, যোগাযোগ করে 2, ঘরের বাইরে এসে 3, তাদের চোখের বালিকে হত্যা করে 4 অধ্যায়ের শেষের কবিতা রচনা করে। 4 এবং 5। করুণা গুড়াই চড়ে বউ ঠাকুরানীর হাটে প্রকাশ করতে যাই। কোথায় প্রকাশ করতে যাই? বউ ঠাকুরানীর হাটে। কিসে চড়ে? ঘোড়ায় চড়ে। ঘোড়া না, ঘোড়ায় চড়ে। আর ফেরার সময় মারা যায় কেমনে? নৌকাডুবিতে মারা যায়। তাহলে বলুন, রাজার নাম কি? 2 বোন। রাজার নাম কি? চতুরঙ্গ। রাজার নাম কি? চতুরঙ্গ। তার কয় বোন ছিল? 2 বোন ছিল। কি কি? রাজর্ষি এবং মালঞ্চ। রাজার নাম চতুরঙ্গ, তার 2টা বোন ছিল রাজর্ষি এবং মালঞ্চ। তারা যোগাযোগ করে ঘরের বাইরে এসে তাদের চোখের বালিকে হত্যা করে 4 অধ্যায়ের শেষের কবিতা রচনা করে। করুণা ঘোড়ায় চড়ে বউ ঠাকুরানীর হাটে প্রকাশ করতে গিয়ে নৌকাডুবিতে মারা যায়। তাহলে কে প্রকাশ করতে গিয়েছিল? করুণা।
কোথায়? বউ ঠাকুরানীর হাতে। কিসে চড়ে? ঘোড়ায় চড়ে। মারা যায় কেমনে? বউ ঠাকুরানীর হাতে। নুসরাত একটু বলবেন এই গল্পটা। নুসরাত শুনতে পাচ্ছেন কিনা? আরেকজন কাকে মিউট করলাম? নুসরাত, মুশাররফ, ফারজানা, কেউ একজন এই গল্পটা বলুন। এরা কোথায়? এতগুলো মিট করলাম, তাহলে একটাও কথা বলে না। হ্যাঁ নুসরাত, ফারজানা, তারপরে হচ্ছে কি মুশাররফ, খবরই নেই। আমি বলছি তাহলে আপনাদেরকে আবার আনমিউট করে দিলাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। নাম বলুন। মাহমুদা সাবরুল। আপনি গল্পটা বলবেন? স্যার আমি এভাবে না অন্যভাবে পারি, বলবো? না ওটা তাহলে আপনার জন্য থাক, ওটা আপনি ওইটা পারলে আর এটা লাগবে না। মানে এইটা বলতে যাচ্ছে, আমি শুনতে যাচ্ছি এইটা কে বলতে পারবেন যে পারলে আর এটা লাগবে না, এই গল্পটাই লাগবে না, যে কোনো মূল্যে মুখস্থ থাকলেই হলো। যে কোনো মূল্যে। এতগুলোকে মিউট করছে, একজনের কথা বলেন না কেন? উর্মি, সীমা, সীমা কথা বলুন। সীমা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। রাজার নাম কি? স্যার রূপ চতুরঙ্গ। কয় বোন ছিল? 2 বোন, রাজর্ষি কে? এবং মালঞ্চ। তারা 5টা কাজ করেছে। কি কি করেছে? স্যার যোগাযোগ তারা করে ঘরের বাইরে যোগাযোগ এসে করে তাদের ঘরের চোখের বাইরে এসে বালিকে তাদের হত্যা করে চোখের 4 বালিকে অধ্যায়ের হত্যা শেষের করে কবিতা 4 রচনা অধ্যায় করে। শেষের কবিতা রচনা করে। হ্যাঁ, করুণা ঘোড়ায় চড়ে বউ ঠাকুরানীর হাটে প্রকাশ করতে গিয়ে নৌকাডুবিতে মারা যায়। থ্যাংক ইউ। আর নাটকগুলো পড়ুন, কি লেখা আছে? বসন্তকালে ডাকঘরে বাল্মীকির প্রতিভা মঞ্চস্থ করার পাপ, বুধের স্যার প্রায়শ্চিত্ত বোধের হওয়ার জন্য প্রায়শ্চিত্ত দেখে করার দেখে পড়বেন। জন্য রাজা ও রানীর রক্তকরবীকে সব বিসর্জন দিয়ে তাসের দেশে কালের যাত্রা করলো। গুড, থ্যাংক ইউ। তাহলে আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। বাকি অংশ নিজেরা পড়ে নেবেন, রবীন্দ্রনাথ ঠাকুর থেকে যা গাইডে শিটে আছে সব কিছু পড়ে নেবেন। তাহলে আপনাদের সাথে আমাদের একেবারে ক্লাসের শেষ পর্যায়ে আসছি আমরা আমাদের স্যার ক্লাসের একেবারে শেষ পর্যায়ে আসছি। আবার বেশ কয়েকজনের কমেন্ট করছেন আমার নাম জানেন না, স্যার এটা একটু সবচেয়ে কথা বলতে কষ্টের চাই। বিষয়। বলুন বলুন বলুন। স্যার আমাকে আপনার ব্যাচে কিন্তু রাইখেন, বাদ দিয়েন না স্যার। ওই যে একটা ব্যাচ শুরু করবেন যেটা জি, বাংলা। আপনাদের যে কয়টা ক্লাস না হয়েছে ওই সার্ভিস সেন্টার থেকে একজন আসবে, আপনাদের কি প্রবলেম এটা আপনারা একটু দয়া করে জানাবেন ওনাদের সাথে। হ্যাঁ, আচ্ছা, এতক্ষণ পরে আমাকে কমেন্ট করে জানাচ্ছেন আমার নাম জানেন না। আমার নাম ক্লাসে প্রথমে বলেছি, রেকর্ড থেকে শুনে নেবেন। ওকে, তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আর খুব ভালো করে পড়বেন, ঠান্ডা মাথায় পড়বেন। এটাই ছিল আমাদের বাংলা ভাষার ক্লাস। না স্যার আপনাকে আরো দেখতে চাই, আরো ক্লাস চাই। ভাই